হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024 প্রিপারেশনের জন্য আজকে আমরা এই ভিডিওতে আরও একটা ফুল মক টেস্ট ডিসকাস করব। এই মক টেস্টেও তোমাদের পরীক্ষায় যেমন এক্সাম প্যাটার্ন হবে সেম প্যাটার্ন ফলো করে কিন্তু এখানে কোয়েশ্চেন রয়েছে। প্রথমেই তোমরা পাবে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর কোয়েশ্চেন, তারপর লাইফ সায়েন্স ক্যাটাগরি 2, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2, তারপরে থাকবে ইংলিশের 15টা কোয়েশ্চেন, দেন ম্যাথের 10টা কোয়েশ্চেন, তারপর জেনারেল নলেজ 10টা, আর লাস্টলি তোমরা পাবে লজিক্যাল রিজনিংয়ের 5টা কোয়েশ্চেন। টোটাল কোয়েশ্চেন তোমাদের থাকবে 100টা, আর টোটাল মার্কস হচ্ছে 115, এবং টাইম তোমাদের থাকবে 1.5 ঘন্টা। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক উইদাউট ওয়েস্টিং আওয়ার ভ্যালুয়েবল টাইম। এখানে যে কোয়েশ্চেনের লেভেলটা রয়েছে সেটা হচ্ছে ইজি লেভেলের কোয়েশ্চেন, এখানে খুব কমই পাবে তোমরা। এখানে কিন্তু বেশিরভাগই মডারেট লেভেলের কোয়েশ্চেন তোমরা পাবে। তো এই কোয়েশ্চেনে তোমরা চেষ্টা করবে এই মক টেস্টে অ্যাটলিস্ট 65+ মার্কস রাখার। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেনে দেখো কি রয়েছে। ফার্স্ট কোশ্চেনে রয়েছে পলিনেশন দিয়ে একটা কোয়েশ্চেন, অর্থাৎ পরাগ যোগ দিয়ে একটা কোয়েশ্চেন। কি বলছে কোশ্চেনে বলা আছে কোন ক্ষেত্রে শামুকের দ্বারা পরাগযোগ সম্পন্ন হয়। ইতর পরাগযোগের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের বাহক পাই, আর সেই বাহক অনুযায়ী কিন্তু সেই বিভিন্ন পরাগযোগে ডিফারেন্ট নামও আমরা পাই। ইতর পরাগযোগের ক্ষেত্রে অনেকগুলো টাইপস রয়েছে, প্রত্যেকটা টাইপের যে বাহক এবং তাদের কি নাম সেগুলো তোমাদের পড়তে হবে। শুধুমাত্র তোমাদের ক্লাস 10-এর বইয়ে 3টে বা 4টে দেওয়া রয়েছে, তাছাড়াও কিন্তু আরও অনেক টাইপস রয়েছে, সেগুলো তোমাদের জানতে হবে। এখানে অপশানস কী আছে দেখো, ওফিওফিলি, ফ্যালানোফিলি, কাইরোপটেরোফিলি আর ম্যালাকোফিলি। তো কোনটা দ্বারা পরাগযোগকে কি বলা হয় সেটা আমরা দেখে নিই, তাহলে আনসার আমরা এমনিতেই বুঝে যাব। তো শামুকের দ্বারা পরাগযোগ, এখানে কি রয়েছে ওফিওফিলি। ওফিওফিলি মানে হচ্ছে সাপের দ্বারা। ওফিওফিলি বলতে কার দ্বারা পরাগযোগ বোঝাবে? সাপের দ্বারা। তারপর হচ্ছে ফ্যালানোফিলি। ফ্যালানোফিলি হচ্ছে মথের সাহায্যে, মথ, ঠিক আছে। নেক্সট হচ্ছে কাইরোপটেরোফিলি, যেটা হচ্ছে বাদুড়ের সাহায্যে, ব্যাট বা বাদুড়। তারপর হচ্ছে ম্যালাকোফিলি। ম্যালাকোফিলি হচ্ছে শামুকের সাহায্যে পরাগযোগ। তো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, শামুক, ঠিক আছে। এছাড়াও অনেকগুলো রয়েছে, যেমন ধরো শামুক সাহায্যে পড়লাম ম্যালাকোফিলি, পিঁপড়ের সাহায্যে হলে মিরমুকোফিলি, জলের সাহায্যে হলে হাইড্রোফিলি, মানুষ সাহায্যে হলে অ্যানথ্রোপোফিলি, বা বায়ুর সাহায্যে হলে অ্যানিমোফিলি, পতঙ্গের সাহায্যে হলে এন্টামোফিলি, প্রজাপতির সাহায্য যদি হয় তাহলে সেটাকে বলা হয় সাইকোফিলি। তো এরকম অনেকগুলো ডিফারেন্ট কিন্তু নাম রয়েছে। এবং শামুকের সাহায্যে কাদের হয় যদি বলে কোন উদ্ভিদে, তাহলে মনে রাখবে কচু, ঠিক আছে। কচু, মানকচু, এগুলো হচ্ছে শামুকের সাহায্যে, অর্থাৎ এরা হচ্ছে ম্যালাকোফিলি উদ্ভিদ। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখা যাক। কোশ্চেন নাম্বার 2 কি আছে, কোন রোগটি প্রোটোজোয়া ঘটিত নয়? প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী। প্রোটোজোয়া বলতে আমরা কি বুঝি? এককোষী ইউক্যারিওটকে আমরা বলি প্রোটোজোয়া, এককোষী ইউক্যারিওট। তো এখানে অনেকগুলো রোগের নাম দেওয়া রয়েছে, বলতে হবে কি কোনটা প্রোটোজোয়া ঘটিত নয়। অপশান দেখো কি আছে, স্লিপিং সিকনেস, কালাজ্বর, অ্যামিবিক ডিসেন্ট্রি আর এলিফ্যান্টিয়াসিস। তো কোনটা কি ঘটিত রোগ? স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেস কার জন্য হয়? ট্রাইপ্যানোসোমার জন্য। ট্রাইপ্যানোসোমা এটা হচ্ছে একটা প্রোটোজোয়া আর স্লিপিং সিকনেস মানে কি? ঘুম রোগ, যেটাকে আমরা বলে থাকি। নেক্সট রয়েছে কি কালাজ্বর। কালাজ্বরকে আর কি বলা হয়? দমদম ফিভারও বলা হয়, যেটা কার জন্য হয়? লিসমেনিয়া ডোনোভ্যানি, সেটাও হচ্ছে একটা আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া। তারপর আছে অ্যামিবিক ডিসেন্ট্রি, কার জন্য হচ্ছে? এন্টামিবা হিস্টোলাইটিকা, সেটাও একটা প্রোটোজোয়া। নেক্সট রয়েছে এলিফ্যান্টিয়াসিস। এলিফ্যান্টিয়াসিস কার জন্য হয়? এলিফ্যান্টিয়াসিস হয় নিমাটোডের জন্য, এটা কিন্তু প্রোটোজোয়া ঘটিত কোনো রোগ নয়। আর এলিফ্যান্টিয়াসিস কাকে বলা হয়? ফাইলেরিয়া যে রোগটা, ফাইলেরিয়া বা গোদ, যেখানে কি হয় পায়ের লসিকা গ্রন্থিতে উচিরেরিয়া ব্যানক্রফটি নামক যে কৃমি সেটা কি হয়? থাকে বা বসবাস করে, যার জন্য কি হয়? পাটা প্রচণ্ড পরিমাণে ফুলে যায়, এমনকি এতটা পরিমাণে ফুলে যায় দেখতে মনে হয় হাতির পা। তাই জন্য সেখান থেকেই নামটা এসে এলিফ্যান্ট থেকে এলিফ্যান্টিয়াসিস, ঠিক আছে। তো এই যে ফাইলেরিয়া বা এলিফ্যান্টিয়াসিস বা গোদ বলো, সেটা তাহলে মনে রাখবে এলিফ্যান্টিয়াসিস যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে নিমাটোড ঘটিত, এটা কিন্তু প্রোটোজোয়া ঘটিত রোগ নয়। আর কোন মশার জন্য এই ফাইলেরিয়া বা গোদ হচ্ছে? সেটা হচ্ছে কিউলেক্স মশার জন্য। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, 3 নম্বর কোশ্চেন দেখো কি আছে। কোশ্চেন নাম্বার 3, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থের রচয়িতা কে? ল্যামার্ক, চার্লস ডারউইন, ওয়ালেস নাকি আর্নস্ট হেকেল? প্রথম কথা হচ্ছে দেখো, বইটার নাম তোমরা ভালো করে পড়ো, তাহলে তোমরা আনসার পেয়ে যাবে। অন দ্য অরিজিন অফ স্পিসিস, কিসের অরিজিন? অরিজিন মানে কি? উৎপত্তি। কার উৎপত্তি? স্পিসিস মানে হচ্ছে প্রজাতি, প্রজাতির উৎপত্তি। বাই মিনস মানে সাহায্যে, কার সাহায্যে? অফ ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনের সাহায্যে প্রজাতির উৎপত্তি। তো এই ন্যাচারাল সিলেকশন যে ব্যাপারটা, ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন, যেটাকে আমরা বাংলায় বলি, ন্যাচারাল সিলেকশন কার মতবাদ? ন্যাচারাল সিলেকশন হচ্ছে ডারউইনের মতবাদ। তো এখানে আনসার কি হবে? গ্রন্থের রচয়িতা হলেন চার্লস ডারউইন, অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, চার্লস ডারউইন। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4 কি আছে,
দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে, স্পেলিংটা একটু ঠিক করে নেবে, প্রথম অপত্য জনুতে কত প্রকার জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? 2 প্রকার, 3 প্রকার, 1 প্রকার নাকি 4 প্রকার? কত প্রকার মানে বলছে কত টাইপের পাওয়া যাবে, তাই তো। দুটো শঙ্কর লম্বা বলতে কি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এদের মধ্যে যদি ক্রস করি তাহলে এখান থেকে আমরা গ্যামেট কি পাবো? ক্যাপিটাল টি স্মল টি, এবং এখানেও পাবো আমরা ক্যাপিটাল টি স্মল টি, দুদিকে তো একই পাবো, ক্যাপিটাল টি স্মল টি, এদিকে পাবো ক্যাপিটাল টি স্মল টি। এবার এখানে যদি আমরা পলিনেশন করি তাহলে কি পাবো? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল অ্যান্ড স্মল, ক্যাপিটাল অ্যান্ড স্মল, স্মল অ্যান্ড স্মল। ঠিক আছে, তো এখানে কত রকমের, হাউ মেনি টাইপস অফ জিনোটাইপ এখানে প্রডিউস হয়েছে? 3 রকমের। দেখো কি কি জিনোটাইপ হয়েছে, একটা হয়েছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি। এই 3 রকমের জিনোটাইপ কিন্তু আমরা এখানে পেলাম। ঠিক আছে, আর ফিনোটাইপ কিন্তু 2 রকমের। দেখো এটাও লম্বা, এটা হচ্ছে বেটে। তো ফিনোটাইপ 2 রকমের পাচ্ছি, 2 টাইপস অফ ফিনোটাইপ, বাট 3 টাইপস অফ জিনোটাইপ পাচ্ছে 3 রকমের। তো বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, 3 প্রকার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন কি বলা আছে? 5 নম্বর কোশ্চেনে উদ্ভিদে মোচন স্তর সৃষ্টিতে কোন হরমোনের ভূমিকা আছে? অপশন রয়েছে অক্সিন, কাইনিন, ইথিলিন আর অ্যাবসাইসিক অ্যাসিড। তো এগুলোর মধ্যে মোচন স্তর সৃষ্টি করে কে? মোচন স্তর সৃষ্টি করে ইথিলিন। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ইথিলিন। ঠিক আছে, হরমোন থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন পরীক্ষাতে পাবেই, ক্যাটাগরি 1-এও পাবে, ক্যাটাগরি 2-তেও পাবে। অক্সিন বলো, সাইটোকাইনিন বলো, ইথিলিন বলো, জিবরেলিন বলো, যে কোনো হরমোন প্রত্যেকটার কোয়েশ্চেন কিন্তু তোমরা মানে প্রত্যেকটার কি ফাংশন, কোনটা আম্লিক, কোনটা ক্ষারীয়, কোনটার কি রাসায়নিক নাম, কোনটায় নাইট্রোজেন আছে, কোনটায় নাইট্রোজেন নেই, এই সমস্ত কিছু কিন্তু একটু খুঁটিনাটি কোয়েশ্চেন, যেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। যেমন অক্সিন হচ্ছে নাইট্রোজেন ঘটিত আম্লিক প্রকৃতির হরমোন। জিবরেলিন হচ্ছে N2 বিহীন আম্লিক প্রকৃতির হরমোন। আর সাইটোকাইনিন বা কাইনিন সেটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় প্রকৃতির হরমোন। ঠিক আছে, ইথিলিন হচ্ছে গ্যাসীয় হরমোন, যেটা সংশ্লেষিত হয় কোথা থেকে? মিথিওনিন থেকে। মিথিওনিন হচ্ছে একটা সালফার ঘটিত অ্যামাইনো অ্যাসিড। আর রয়েছে এখানে অ্যাবসাইসিক অ্যাসিড, যেটা হচ্ছে কি বাষ্পমোচন প্রতিরোধী হরমোনও বলা হয়, বা স্ট্রেস হরমোনও কিন্তু এটাকে বলা হয়ে থাকে, বা খরা সুবেদী হরমোনও বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, 6 নম্বর কোয়েশ্চেন। ভূ নিম্নস্থ কাণ্ডের দ্বারা বংশবিস্তার করে। ভূ নিম্নস্থ কাণ্ড মানে মাটির তলায় অবস্থিত কাণ্ডের সাহায্যে বংশবিস্তার করে কে? অপশনস কি আছে? থানকুনি, আলু, পাথরকুচি আর শুশুনি। তো এদের মধ্যে ভূ নিম্নস্থ কাণ্ডের দ্বারা কে বংশবিস্তার করবে? সেটা হচ্ছে আলু। অপশন বি হবে কারেক্ট আনসার। আর কি কি রয়েছে এখানে অপশন দেখো, শুশুনি, থানকুনি। এগুলো কিসের সাহায্যে করে? ধাবকের সাহায্যে। শুশুনি, থানকুনি করে ধাবকের সাহায্যে। এগুলো ধাবক, খর্বধাবক, এগুলো সব কি? এগুলো হচ্ছে প্রাকৃতিক অঙ্গ জননের এক একটা ভাগ। নেক্সট হচ্ছে পাথরকুচি কিসের সাহায্যে করে? পত্রজ মুকুলের সাহায্যে। আর কি আছে? মনে করো ডালিয়া গাছ, ডালিয়া করে কাণ্ডজ মুকুলের সাহায্যে। ডালিয়া কিসের সাহায্যে? কাণ্ডজ মুকুল। নেক্সট হচ্ছে মনে করো পটল হচ্ছে মূলজ মুকুলের সাহায্যে। মূলজ মুকুলের সাহায্যে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। কোন অ্যান্টিবডিকে ক্ষরণকারী অ্যান্টিবডি বলা হয়? অপশনস রয়েছে IgA, IgG, IgM আর IgD। ক্ষরণকারী অ্যান্টিবডি কাকে বলা হয়? IgA কে বলা হয়। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ক্ষরণকারী কেন বলা হয়? কারণ এই যে IgA অ্যান্টিবডিটা, সেটা আমাদের অশ্রুতে মানে চোখের জলে, লালাতে এই প্রকারের অ্যান্টিবডি কিন্তু উপস্থিত থাকে, যার জন্য এটাকে বলা হয় কি? ক্ষরণকারী অ্যান্টিবডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। পরবর্তী কোশ্চেন আছে 8 নম্বর কোশ্চেন। কি বলা আছে? ডিএনএ নির্দিষ্ট অংশ কাটার জন্য কোন এনজাইমের ব্যবহার করা হয়? ডিএনএ নির্দিষ্ট অংশ কাটার জন্য অপশনস কি আছে দেখো, গাইরেজ, হেলিকেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তো ডিএনএ নির্দিষ্ট অংশকে কাট করার জন্য ব্যবহার করা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম, মানে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রিভার্স ট্রান্সক্রিপ্টের উৎসেচকটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। রিভার্স ট্রান্সক্রিপ্টের যার কাজ কি? রিভার্স ট্রান্সক্রিপশন করা, অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ তৈরি করা। ট্রান্সক্রিপশন বলতে আমরা বুঝি ডিএনএ থেকে আরএনএ, কিন্তু এখানে রিভার্স মানে কি উল্টো ঘটনা ঘটছে, অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, এটাকে বলা হয় কি? রিভার্স ট্রান্সক্রিপশন, যেটা সাহায্য করে রিভার্স ট্রান্সক্রিপশনের উৎসেচক। আর কোন ভাইরাসে পাওয়া যায়? এটা HIV বা রেট্রো ভাইরাসে কিন্তু এই উৎসেচকটা পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, 8 নম্বর হলো কোশ্চেন নাম্বার 9। কি রয়েছে? উচ্চ রক্তচাপ কমানোর জন্য যেটির প্রয়োগ করা হয়। হাই প্রেশার কমানোর জন্য কোনটির প্রয়োগ করা হয়? অপশন কি আছে? ডাটুরিন,
রেসারপিন, ক্যাফিন আর কুইনাইন। এগুলো হচ্ছে কি, এগুলো সব এক একটা হচ্ছে উদ্ভিদের রেচন পদার্থ। প্রত্যেকটা যেগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে কি উদ্ভিদের রেচন পদার্থ। তো এগুলো কি কি আছে অপশানস এখানে? ডাটুরিন। ডাটুরিন কোথায় পাই আমরা? ধুতুরা গাছ থেকে পাই। ডাটুরিন কী জন্য ব্যবহার করা হয়? হাঁপানি রোগের ওষুধ তৈরি করতে কিন্তু ডাটুরিন ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে রেসারপিন। রেসারপিন পাই সর্পগন্ধা গাছ থেকে। সর্পগন্ধা রেসারপিন, এটা হচ্ছে উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে ক্যাফিন, যেটা হচ্ছে কফি গাছের বীজে পাওয়া যায়। তারপর রয়েছে কি ক্যাফিন। ক্যাফিন কোথায় পাই? কফি গাছের বীজে পাই, যেটা হচ্ছে স্নায়ু উত্তেজক হিসেবে কাজ করে। আর রয়েছে কুইনাইন। কুইনাইন আগেও তোমাদের পরীক্ষায় এসছে। কুইনাইন আমরা পাই কোথা থেকে? কুইনাইন পাই সিংকোনা গাছ থেকে। আর কুইনাইন কিসের ওষুধ তৈরি হয়? কুইনাইন থেকে তৈরি হয় ম্যালেরিয়া রোগের ওষুধ। ঠিক আছে, ম্যালেরিয়া রোগের ওষুধের নামও বলি তোমাদের, ক্লোরোকুইন। ক্লোরোকুইন হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ। তাহলে পরীক্ষায় তোমাদের এরমও আসতে পারে যে ক্লোরোকুইন তৈরির জন্য কোনটা ব্যবহার করা হয়, সেখানে অপশানে কুইনাইন থাকবে, তো কুইনাইন করবে। ক্লোরোকুইন ছাড়া আরেকটা যদি বলি, ক্লোরোকুইন ছাড়া আরও আছে প্রাইমাকুইন, সেটাও কিন্তু ম্যালেরিয়া রোগের ওষুধ। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেন কী ছিল? উচ্চ রক্তচাপ কমানোর জন্য কোনটা লাগে, তো কোন হবে আনসার? উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহার করা হয় কি? রেসারপিন। অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, রেসারপিন। পরবর্তী কোয়েশ্চেন দেখো, 10 নম্বর কোয়েশ্চেন। হেপারিন ক্ষরণকারী শ্বেতকণিকা হলো। হেপারিন অপশানস কি আছে? ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল আর লিম্ফোসাইট। তো এর মধ্যে হেপারিন কে ক্ষরণ করে? হেপারিন ক্ষরণ করে বেসোফিল, যেটা হচ্ছে আমাদের রক্তকে তরল রাখতে সাহায্য করে বা রক্ততঞ্চন প্রতিরোধ করে হচ্ছে হেপারিন। বাকি এখানে যেগুলো রয়েছে ইওসিনোফিল, নিউট্রোফিল, লিম্ফোসাইট, এগুলোর কী কাজ? ইওসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে। ইওসিনোফিল কী করে? অ্যালার্জি প্রতিরোধ করে। নিউট্রোফিল আগ্রাসী কোষ হিসেবে কাজ করে। আর হচ্ছে লিম্ফোসাইটের মধ্যে তোমরা জানো টি লিম্ফোসাইট কোষভিত্তিক অনাক্রমতা, আর বি লিম্ফোসাইট হচ্ছে রসভিত্তিক অনাক্রমতা। বি লিম্ফোসাইট থেকে তৈরি হয় প্লাজমা কোষ, যেখান থেকে তৈরি হয় কি? অ্যান্টিবডি। পরবর্তী কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন। কি বলা আছে? চোখের কোন অংশে সব থেকে স্পষ্ট প্রতিবিম্বের সৃষ্টি হয়? অপশানস রয়েছে কোরোয়েড, স্ক্লেরা, রেটিনা, অপটিক নামের মিলনস্থল, আর রয়েছে পিতবিন্দু। তো সব থেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? পিতবিন্দুতে। সব থেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয় পিতবিন্দুতে। আর অপশান সি দেখো কি রয়েছে? রেটিনা ও অপটিক্স নামের মিলনস্থল। রেটিনা ও অপটিক্স নামের মিলনস্থলে কিন্তু প্রতিবিম্ব গঠিতই হয় না, সেটাকে আমরা কি বলি? সেটাকে বলা হয় অন্ধবিন্দু। রেটিনা ও অপটিক্স নামের যে মিলনস্থল সেটাকে বলা হয় অন্ধবিন্দু। আর পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12 নম্বর কোশ্চেনে কি রয়েছে? বলা আছে প্রোটানোপিয়া কি? অপশানস রয়েছে প্রোটোপ্লাজমের অস্বাভাবিকতা, লাল বর্ণান্ধতা, সবুজ বর্ণান্ধতা নাকি নীল বর্ণান্ধতা। প্রোটানোপিয়া হচ্ছে এক প্রকারের বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। সেটা কোন কালার ব্লাইন্ডনেস? প্রোটানোপিয়ার আক্রান্ত ব্যক্তি কোন কালার দেখতে পাবে না? প্রোটানোপিয়ায় আক্রান্ত ব্যক্তি লাল কালার কিন্তু দেখতে পাবে না। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, লাল। আর কি রয়েছে এখানে? সবুজ হচ্ছে ডিউটেরোনোপিয়া, আর নীল হচ্ছে ট্রাইটেনোপিয়া। কালার ব্লাইন্ডনেস হচ্ছে এক্স ক্রোমোজোম ঘটিত বা লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটা রোগ। সেরকম হিমোফিলিয়াও তাই এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। আর এই যে কালার ব্লাইন্ডনেস আমরা বলছি, সেখানে কি হচ্ছে? কালার চিনতে পারছে না কেন? কারণ চোখের মধ্যে আমাদের রয়েছে দু রকমের কোষ, একটা হচ্ছে কোন কোষ, একটা রয়েছে রড কোষ। এই যে কোন কোষ কী করে? কোন কোষ আমাদের বর্ণ চিনতে সাহায্য করে। কোন কোষের সাহায্যে কিন্তু আমরা বর্ণ চিনি। এই কোন কোষগুলো কী হয়? এই রোগে বর্ণান্ধতা কি হয়? নষ্ট হয়ে যায় বা ভালোভাবে তৈরি হয় না, যার জন্য কিন্তু এই বর্ণান্ধতা রোগটা হচ্ছে। ঠিক আছে, কোন কোষ আমাদের উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে এবং রড কোষ রাতে দেখতে সাহায্য করে। পেঁচা বা যারা নিশাচর প্রাণী রয়েছে, নিশাচর প্রাণীর ক্ষেত্রে চোখে কিন্তু এই যে রড কোষের সংখ্যা অনেক বেশি থাকে, যার জন্য ওরা কী হয়? রাতেও দেখতে পায় বা মৃদু আলোতে ওরা দেখতে সক্ষম। পরবর্তী কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন। কি বলা আছে? কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের আদান প্রদান ঘটে যে অংশে, অর্থাৎ বলতে চাইছে শ্বাসবায়ুর আদান প্রদান ঘটে কোন অংশে? অপশানস রয়েছে ফুসফুসের আবরণীতে, ফুসফুসের অ্যালভিওলাইয়ে, ব্রঙ্কাসে নাকি ট্রাকিয়াতে। তো এর মধ্যে কোথায় আমাদের শ্বাসবায়ু বা O2 CO2 যে আদান প্রদান এক্সচেঞ্জ, সেটা কোথায় হয়? সেটা হয় ফুসফুসে হয় অবশ্যই, কিন্তু ফুসফুসের কোন পার্টে হয়? ফুসফুসের কিন্তু অ্যালভিওলাইতে হয়। O2 আর CO2 আদান প্রদান কোথায় হবে? ফুসফুসের অ্যালভিওলাইতে। অ্যালভিওলাই কি? অ্যালভিওলাই হচ্ছে ফুসফুসের মধ্যে, এই ধরো আমাদের ফুসফুস, আমাদের যে শ্বাসনালী বা শ্বাসনলী সেটা কেমন হয়? এইটা হচ্ছে ট্রাকিয়া। সেই ট্রাকিয়াটা আরও নিচ পর্যন্ত বিস্তৃত হবে, যেখান থেকে এটা দুভাগে ভাগ হয়ে যাবে। এই যে দুভাগে ভাগ করলাম, এইটা হচ্ছে ট্রাকিয়া, এইটাকে বলা হয় ব্রঙ্কাস। ঠিক আছে, ব্রঙ্কাস থেকে তৈরি হবে কি? ব্রঙ্কিওল। এগুলো আরও পার্টে ভাগ হবে, এভাবে ব্রঙ্কিওল তৈরি হবে। ব্রঙ্কাস থেকে কী তৈরি হবে? ব্রঙ্কিওল। আর এই ব্রঙ্কিওলগুলো আরও ভাগ হবে, এরকম অনেক ব্রাঞ্চ হয়। প্রাইমারি ব্রঙ্কিওল, সেকেন্ডারি ব্রঙ্কিওল, টার্সিয়ারি ব্রঙ্কিওল, এরকম অনেকগুলো ভাগ হয়। তারপরে একদম শেষ
শেষে একদম ধরো অনেকগুলো ভাগ রয়েছে, এরকম ব্রাঞ্চ রয়েছে, এরকম বেলুনের মতো ছোট ছোট কিছু আকৃতি থাকে যেগুলোকে বলা হয় অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইগুলো রক্ত জালকে পূর্ণ থাকে। অ্যালভিওলাইগুলো কোথায় থাকে? রক্ত জালকে পূর্ণ থাকে। অবশ্যই এটা ফুসফুসের ভেতরের কথা হচ্ছে, ঠিক আছে, ফুসফুসের ভেতরে। এদিকেও ফুসফুস, এদিকেও ফুসফুস, দুটো ফুসফুস রয়েছে। তো এগুলো ফুসফুসের ভেতরে অ্যানাটমির কথা বলছি। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাই কী দ্বারা পূর্ণ থাকে? একদম রক্তজালকে পরিপূর্ণ। এই অ্যালভিওলাই কিন্তু কি হয়? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান সেটা হয়, ঠিক আছে। তো এখানে আনসার কী হবে? আনসার হচ্ছে ফুসফুসের অ্যালভিওলাইতে। মানে অপশন কোনটা ঠিক হচ্ছে? অপশন বি ঠিক হচ্ছে, ফুসফুসের অ্যালভিওলাই। আর হচ্ছে কি ফুসফুসের আবরণী। ফুসফুসের আবরণী কী বলা হয়? ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা, ঠিক আছে। ট্রাকিয়া তোমরা দেখলে, ট্রাকিয়া কিন্তু শ্বাসনালীও বলা হয়। ট্রাকিয়াকে শ্বাসনালীও বলা হয়, এটা হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে। এরপর দুভাগে ভাগ হয়, সেটাকে বলি কি? ব্রঙ্কাস। ট্রাকিয়াটা দুভাগে ভাগ হয়ে যায়, এটাকে বলি ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসে কিন্তু ফুসফুসের মধ্যে প্রবেশ করে যায়। ব্রঙ্কাস কোথায় প্রবেশ করে যায়? ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশ করে যাবে, মানে এইরকম হবে স্ট্রাকচারটা, এরকম ফুসফুসে প্রবেশ করে গেল, এদিকে ফুসফুস, এদিকেও ফুসফুস। তারপরে এগুলো আরও ব্রাঞ্চ হবে, যেটা কি বলে আমরা? ব্রঙ্কিওল। সেগুলো আরও ব্রাঞ্চ হবে, দিয়ে একদম শেষে গিয়ে কী পর্যন্ত থাকবে? অ্যালভিওলাই, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ট্রাকিয়া, এটা হচ্ছে ব্রঙ্কাস, আর ভেতরে থাকবে কি? ব্রঙ্কিওল, আর সেগুলো আরও পার্ট হবে, দেন থাকবে কি? অ্যালভিওলাই। পরবর্তী কোশ্চেন দেখো, 13 নম্বর হলো 14 নম্বর কোশ্চেন দেখো, কোনটি অগ্র মস্তিষ্কের অংশ নয়? অগ্র মস্তিষ্কের অংশ নয় কোনটা? অপশনস রয়েছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরিব্রাম আর মেডুলা অবলঙ্গাটা। এগুলোর মধ্যে কোনটা অগ্র মস্তিষ্কের অংশ নয়? সেটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা, পন্স, এগুলো সব কিসের অংশ? এগুলো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, ঠিক আছে। হাইপোথ্যালামাস, থ্যালামাস, সেরিব্রাম, সেরিব্রাম মানে হচ্ছে গুরু মস্তিষ্ক, আরও কি আছে? এপিথ্যালামাস, মেটাথ্যালামাস, সব হচ্ছে কিসের অংশ? অগ্র মস্তিষ্কের অংশ। মধ্য মস্তিষ্কের অংশ কি? মধ্য মস্তিষ্কের অংশ হচ্ছে টেকটাম এবং সেরিব্রাল পেডাঙ্কাল। মধ্য মস্তিষ্কের অংশ হলো টেকটাম এবং সেরিব্রাল পেডাঙ্কাল, এই দুটো হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ। আর পশ্চাৎ মস্তিষ্ক কি বললাম? পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে পন্স, লঘু মস্তিষ্ক এবং মেডুলা অবলঙ্গটা, এই তিনটে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। পরবর্তী কোয়েশ্চেন দেখো, তাহলে এখানে আনসার কি হলো? মেডুলা অবলঙ্গটা। নেক্সট রয়েছে 15 নম্বর কোয়েশ্চেন, কোন হরমোনটি স্টেরয়েড? অপশন আছে থাইরক্সিন, গ্লুকাগন, ইনসুলিন আর ইস্ট্রোজেন। তো এগুলোর মধ্যে স্টেরয়েড কোনটা? স্টেরয়েড হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হলো একটা স্টেরয়েড হরমোন। জননগ্রন্থি থেকে নিঃসৃত যে হরমোনগুলো সেগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 16, কি আছে? বলা আছে হৃৎপিণ্ডের সবথেকে পুরু প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ হলো। অপশন কি আছে? বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, চারটেতে প্রকোষ্ঠ থাকে আমাদের হৃৎপিণ্ডে। তো এর মধ্যে সব থেকে পুরু প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ হচ্ছে বাম নিলয়। কোনটা সব থেকে পুরু প্রাচীর? বাম নিলয়। কারণ বাম নিলয় যখন সংকুচিত হয় তখন কি হয়? সারা দেহে আমাদের সারা শরীরে আমাদের অক্সিজেন পূর্ণ রক্ত পৌঁছায়। তো এই বাম নিলয়ের প্রাচীর পুরু হওয়ার কারণ এইটাই যে যাতে প্রেশারটা বেশি ক্রিয়েট হয় এবং ভালোভাবে রক্তটা ওখান থেকে বেরোতে পারে। পরবর্তী কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেন, হৃৎপেশির কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। হৃৎপেশির কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, দেখো আমাদের সারা শরীরে যেমন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকছে, সেরকম হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি বা যাকে আমরা বলি কি কার্ডিয়াক পেশি, সেখানেও তো শ্বসন সম্পন্ন হচ্ছে, সেখানেও বিপাকীয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তো সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তও তো আমাদের নিয়ে আসতে হবে ওখান থেকে সরিয়ে। তো সেটা কার দ্বারা সম্পন্ন হয়? অপশানস কী রয়েছে? ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে, ফুসফুসে ধমনির মাধ্যমে, করোনারি ধমনির মাধ্যমে আর করোনারি সাইনাসের মাধ্যমে। তো হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসে কিসের সাহায্যে? করোনারি সাইনাসের সাহায্যে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কী রয়েছে? পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, 17 হলো 18 নম্বর কোশ্চেন, মেন্টাল পর্দা যে পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। অপশান আছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা আর একান্ড্রামাটা। মেন্টাল পর্দা কাতে দেখা যায়? সেটা হচ্ছে মোলাস্কার ক্ষেত্রে মেন্টাল পর্দা দেখা যায়। অপশান কী হবে? অপশান সি হবে এখানে কারেক্ট অ্যান্সার, মোলাস্কা। পরবর্তী কোশ্চেন দেখো, 19 নম্বর কোয়েশ্চেন, কি বলা আছে? গির অরণ্যে সংরক্ষণ করা হয় এশিয়াটিক সিংহ, বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার নাকি রেড পান্ডা। গির অরণ্য, গুজরাটের যে গির অরণ্য রয়েছে সেখানে কি সংরক্ষণ করা হয়? সেখানে সংরক্ষণ করা হয় এশিয়াটিক সিংহ। বেঙ্গল টাইগার কোথায় সংরক্ষণ করা হয়? সুন্দরবনে। একশৃঙ্গ গন্ডার অসমের কাজিরাঙাতে সংরক্ষণ করা হয়। কি রয়েছে এখানে দেখো অপশনে? লাল পান্ডা বা রেড পান্ডা এটাকে বলা হয়। এই রেড পান্ডা কিন্তু এখন সংখ্যায় অনেক কমে গেছে। এখনও পূর্ব হিমালয় যে অঞ্চলটা রয়েছে, মানে ধরো নেপাল, ভুটান, মায়ানমার, এই সব অঞ্চলে কিন্তু এখনও এই রেড পান্ডা কিন্তু দেখা যায়, ঠিক আছে, কম সংখ্যায় দেখা যায় বাট দেখা যায়। যদি বলা হয় যে রেড পান্ডা কোন কোন অঞ্চলে এখন সংরক্ষণ করা হয়, তাহলে মনে রাখবে
অরুণাচল প্রদেশের নামদাফা ন্যাশনাল পার্ক, প্লাস দার্জিলিংয়ের যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক রয়েছে, দার্জিলিংয়ের সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, সিঙ্গালীলা। তারপর রয়েছে আরও আছে সিকিমের কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, সিকিমের কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। এইসব জায়গায় কিন্তু রেড পান্ডা সংরক্ষণ করা হয়। আরেকটা কোশ্চেন বলি, ডাব্লিউডাব্লিউএফ যার ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার, কি বললাম, ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার। এই ডাব্লিউডাব্লিউএফ এর যে প্রতীক বা সিম্বল, ডাব্লিউডাব্লিউএফ এর প্রতীক বা সিম্বল হচ্ছে কোন প্রাণী, জায়েন্ট পান্ডা। এটাও মনে রাখবে, ঠিক আছে। ডাব্লিউডাব্লিউএফ এর প্রতীক কে, জায়েন্ট পান্ডা। এই জায়েন্ট পান্ডা কি খেয়ে বেঁচে থাকে বলতো? বেশিরভাগই এরা বাঁশ গাছকে, বাঁশ জাতীয় যে গাছগুলো রয়েছে সেই বাঁশ জাতীয় গাছ এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। রেড পান্ডার মেন খাদ্যই হচ্ছে কি, বাঁশ জাতীয় যে গাছগুলো রয়েছে সেইগুলো। তার পরবর্তী কোশ্চেন দেখো, 20 নম্বর কোয়েশ্চেন কি আছে, কি রয়েছে কোশ্চেন নাম্বার 20-তে রয়েছে সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায় কোথায় সম্পন্ন হয়? সাইটোপ্লাজমে, অক্সিজোমে, রাইবোজোমে নাকি মাইটোকন্ড্রিয়ায়? সবাত শ্বসনের যে সেকেন্ড পর্যায় সেটা কি, সেটা হচ্ছে ক্রেবস সাইকেল বা TCA, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায় হলো কি, TCA চক্র বা ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র। তো এটা কোথায় সম্পন্ন হয়? এই দ্বিতীয় পর্যায়ে সম্পন্ন হয় অবশ্যই মাইটোকন্ড্রিয়াতে। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, মাইটোকন্ড্রিয়ায়। অক্সিজমকে আমরা কি বলি, আর অক্সিজমকে বলি F0 F1 কণা, যেটা পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। রাইবোজোম প্রোটিন সংশ্লেষের ফ্যাক্টরি। আর হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম হচ্ছে কোষপর্দার ভেতরে যে ঘন অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে সেটাকে কি বলা হয়, সাইটোপ্লাজম, যার মধ্যে কি থাকে, কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে। তারপরে কোশ্চেন দেখবো আমরা 20 নম্বর হলো 21 নম্বর কোশ্চেন, দেখো কি আছে। সিস্টেমা ন্যাচুরি এর লেখক হলেন? অপশনস রয়েছে ক্যারোলাস লিনিয়াস, ল্যামার্ক, ভাইসম্যান, থিওফ্রাস্টাস। তো সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের রচয়িতাকে, সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের রচয়িতা হলেন ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে আর আমরা কি জানি, ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় দ্বিপদ নামকরণের জনক। দ্বিপদ নামকরণের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। তার সাথে ট্যাক্সোনমির জনকও কিন্তু বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। ট্যাক্সোনমির জনক কে হবে, ক্যারোলাস লিনিয়াস। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, 22 নম্বর কোশ্চেন, বলা আছে কোনটি ছত্রাক নয়? অপশনস কি আছে, পেনিসিলিয়াম, ইস্ট, অ্যাগারিকাস আর স্পাইরোগাইরা। এগুলোর মধ্যে ছত্রাক নয় কোনটা, সেটা হচ্ছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা হচ্ছে একটা সূত্রাকার শৈবাল। বাকি এখানে যেগুলো রয়েছে পেনিসিলিয়াম, ইস্ট আর অ্যাগারিকাস, প্রত্যেকটাই কিন্তু এখানে ছত্রাক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 23, কি আছে, আধুনিক ঘোড়া হলো? অপশন দেখো কি আছে, ইওহিপ্পাস, ইকুয়াস, মেসোহিপ্পাস আর প্রায়োহিপ্পাস। আধুনিক ঘোড়া কি, আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। আর একদম যে আদি ঘোড়া সব থেকে পুরনো কোনটা, সেটা হচ্ছে ইওহিপ্পাস, ঠিক আছে। ইওহিপ্পাস সৃষ্টি হয়েছিল কোন যুগে, ইওসিন যুগে। আর যে ইকুয়াস যদি বলা হয় ইকুয়াস কোন যুগে, তাহলে মনে রাখবে প্লিস্টোসিন যুগে। পরবর্তী কোশ্চেন দেখো, 24 নম্বর কোয়েশ্চেন, কোন প্রাণীর শ্বাসঙ্গ হলো বুকলাং? অপশনস আছে বিছে, কেন্ন, মাকড়সা আর চিংড়ি। বুকলাং কার, বুকলাং হচ্ছে মাকড়সার শ্বাসঙ্গ, ঠিক আছে। মাকড়সা, কাঁকড়া, বিছে এদের শ্বাসঙ্গ হচ্ছে কি, বুকলাং। তো এখানে আনসার কি হবে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। চিংড়ির কি হবে, চিংড়ির শ্বাসঙ্গ হচ্ছে বুক গিল, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, 25 নম্বর কোয়েশ্চেন, দুটি শর্করা অণুর মধ্যে কোন রাসায়নিক বন্ধনী বর্তমান? অপশান আছে এস্টার বন্ধনী, হাইড্রোজেন বন্ধনী, পেপটাইড বন্ধনী আর গ্লাইকোসাইডিক বন্ধনী। তো দুটো শর্করা অণুর মধ্যে যখন বন্ধন হয়ে, দুটো শর্করা অণুর মধ্যে কি বন্ধন হয়, গ্লাইকোসাইডিক বন্ধনী হয়, গ্লাইকোসাইডিক বন্ধনী হয়। গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমেই কিন্তু ডাইস্যাকারাইড হোক, ট্রাইস্যাকারাইড হোক, অলিগোস্যাকারাইড হোক, পলিস্যাকারাইড হোক, ঠিক আছে, এগুলো সব তৈরি হচ্ছে কিসের সাহায্যে, গ্লাইকোসাইডিক বন্ধনী দিয়ে কিন্তু। এস্টার বন্ধনী কোথায় থাকে, এস্টার বন্ধন থাকে ফ্যাটের ক্ষেত্রে। ফ্যাট মানে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, সেখানে পেন থাকবে কি, এস্টার বন্ধনী। এস্টার বন্ধনী দ্বারা যদি বলে কোন উপাদান তৈরি হয়, তাহলে মনে রাখবে ফ্যাট তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন আমরা বিভিন্ন জায়গায় দেখি। আর হচ্ছে পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ড কোথায় থাকে, দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোন বন্ড গঠিত হয় যদি বলে, তাহলে হবে পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড হচ্ছে পলিপেপটাইড চেন বা প্রোটিন গঠনের যে প্রাথমিক বন্ধন, যে বন্ডটা ছাড়া কখনোই কোনো একটা প্রোটিন তৈরি হতে পারে না, সেটা হচ্ছে কি, এই পেপটাইড বন্ডটা। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, 26 নম্বর কোয়েশ্চেন, সিম্বিগতীয় উদ্ভিদের শ্বসনে সাহায্যকারী রঞ্জকটি হলো? অপশন রয়েছে হিমোগ্লোবিন, লেগ অক্সি হিমোগ্লোবিন, হিমোসায়ানিন আর লেগ হিমোগ্লোবিন। তো সিম্বিগতীয় উদ্ভিদ বা ডাল জাতীয় বা মটর জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো শ্বসনে সাহায্যকারী যে রঞ্জক, সেটা হচ্ছে লেগ হিমোগ্লোবিন। অপশন ডি হবে এখানে কারেক্ট, লেগ হিমোগ্লোবিন। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 27, কি আছে, লজ্জাবতী বা মিমোসা পুডিকা গাছের পাতায় স্পর্শ করলেই পাতাগুলি নুয়ে পড়ে,
এটি কোন প্রকৃতির চলনকে নির্দেশ করছে? অপশনসকে কী আছে? কেমোন্যাস্টিক, নিকটিন্যাস্টিক, সিসমোন্যাস্টিক আর থার্মোন্যাস্টিক। তো এখানে লজ্জাবতীর যে প্রকারের চলন দেখা হয় সেটাকে কী বলা হয়? সিসমোন্যাস্টিক চলন। অপশন সি হবে এখানে কারেক্ট। আর কি কি আছে অপশনে? কেমোন্যাস্টিক। কেমোন্যাস্টিকে রাসায়নিক পদার্থের প্রভাবে যখন উদ্ভিদঙ্গ চলন হচ্ছে সেটা হচ্ছে কেমোন্যাস্টিক। কেমোন্যাস্টিকের উদাহরণ হিসেবে কি বলতে পারি আমরা? কেমোন্যাস্টিক হচ্ছে উদ্ভিদঙ্গ চলন যখন রাসায়নিক পদার্থের প্রভাবে হচ্ছে, যেমন যে পতঙ্গভোগ উদ্ভিদগুলো রয়েছে সেখানে আমরা কেমোন্যাস্টিক চলন দেখতে পাই। কলসপত্রী, সূর্য শিশির এগুলো সব হচ্ছে কি পতঙ্গভোগ উদ্ভিদের উদাহরণ। আর হচ্ছে কি নিকটিন্যাস্টিক কখন হবে? উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও তাপ উভয় প্রভাবে হচ্ছে সেটা হচ্ছে নিকটিন্যাস্টিক চলন। আর কি রয়েছে অপশনে? এখানে রয়েছে থার্মোন্যাস্টিক কি উদ্ভিদ অঙ্গের চলন যখন উষ্ণতার তীব্রতার উপর ডিপেন্ড করে হয় সেটা হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন মনে রাখবে সবসময় উদ্দীপকের তীব্রতা অনুসারে হচ্ছে। ট্রপিক চলন যেমন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়, ন্যাস্টিক চলন হয় উদ্দীপকের তীব্রতা অনুসারে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 28 কি রয়েছে? পিত জ্বর বা ইয়েলো ফিভারের জীবাণু বহন করে কিউলেক্স মশা, এডিস মশা, অ্যানোফিলিস নাকি স্যান্ডফ্লাই? পিত জ্বর বা ইয়েলো ফিভারের যে জীবাণু বহন করে সেটা কে? এডিস মশা। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, এডিস মশা। আর কি রয়েছে দেখো? কিউলেক্স মশা। কিউলেক্স হচ্ছে গোদ বা ফাইলেরিয়ার জন্য, অ্যানোফিলিস হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস ম্যালেরিয়ার জন্য, আর রয়েছে স্যান্ডফ্লাই বা বালুমাছি যেটা হচ্ছে কালা জ্বরের রোগ জীবাণু যার নাম লিসমেনিয়া ডোনোভ্যানি, একটা প্রোটোজোয়া, তাকে বহন করে কে? এই স্যান্ডফ্লাই। পরবর্তী কোশ্চেন দেখো, 29 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে? ফ্যাটের জারণে, এটা কারণে নয়, এটা হবে জারণে, ঠিক আছে? ফ্যাটের জারণে বাধা দিয়ে কিটোন বডি উৎপাদন বন্ধ রাখে যে হরমোন, অর্থাৎ এক কথায় বলতে গেলে কিটোন বডি উৎপাদনে বাধা সৃষ্টি করছে বা অ্যান্টি কিটোজেনিক হরমোন, সেটাই হবে এখানে আনসার। অপশানস কি আছে? থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইনসুলিন আর গ্রোথ হরমোন। ফ্যাটের জারণে বাধা দিয়ে কিটোন বডি উৎপাদন বন্ধ রাখে কে? ইনসুলিনকে আমরা কি বলি? অ্যান্টি কিটোজেনিক হরমোন বলে থাকি, প্লাস অ্যান্টি ডায়াবেটিক হরমোনও কিন্তু ইনসুলিনকে বলা হয়। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 30 যেটা হচ্ছে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন কি রয়েছে? হুপিং কাশির ভ্যাকসিনটি হলো, অপশান রয়েছে বিসিজি, ওপিভি, ডিপিটি আর এমএমআর। বিসিজির ফুল ফর্ম কি? ব্যাসিলাস কালমেটি গুয়েরিন। ব্যাসিলাস কালমেটি গুয়েরিন যেটা হচ্ছে মেনলি টিবির জন্য হয়। ওপিভি যার ফুল ফর্ম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, কাকে প্রিভেন্ট করার জন্য দেওয়া হয়? পোলিওকে প্রিভেন্ট করার জন্য। আর রয়েছে ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। কী বললাম? ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস, এটা হচ্ছে হুপিং কাশির জন্য দেওয়া হবে, প্লাস ডিপথেরিয়াকেও প্রিভেন্ট করবে এবং টিটেনাসকেও প্রিভেন্ট করবে। আর এখানে রয়েছে এমএমআর। এর মানে হচ্ছে মিজেলস, মাম্পস, রুবেলা। মিজেলস মানে মাম্পস মানে বুঝতেই পারছো, মাম্পস তো একটা রোগ যেটা হচ্ছে ভাইরাস বাহিত একটা রোগ, আর রুবেলা এটাও হচ্ছে ভাইরাস বাহিত রোগ। এই তিনটাকে প্রিভেন্ট করার জন্য কি দেওয়া হয়? একসাথে দেওয়া হয় কি? এমএমআর। তাহলে বুঝতে পারলে কোন ভ্যাকসিনটা কোন রোগকে প্রিভেন্ট করার জন্য দেওয়া হচ্ছে। পরবর্তী কোশ্চেন শুরু হবে কি? লাইফ সায়েন্স ক্যাটাগরি 2-এর কোশ্চেন কি রয়েছে? প্রথম কোশ্চেনে দেখো, কোনগুলি নিউক্লিয়াসবিহীন রক্তকণিকা? আমাদের যে রক্তকণিকা রয়েছে সেটা 3 প্রকারের রক্তকণিকা আমাদের ব্লাডে রয়েছে। একটা হচ্ছে আরবিসি, লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা, আরটা হচ্ছে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। আরটা কি? অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। তো এগুলোর মধ্যে কোনটা নিউক্লিয়াসবিহীন? অপশান দেখো, শ্বেতকণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা আর লিম্ফোসাইট। চেয়েছে নিউক্লিয়াসবিহীন কোনগুলো? নিউক্লিয়াসবিহীন হচ্ছে লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা। অপশন বি আর অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নিউক্লিয়াসবিহীন কোনগুলো? লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা কিন্তু নিউক্লিয়াসবিহীন রক্তকণিকা। বাকি শ্বেত রক্তকণিকার মধ্যে যেগুলোই থাক, শ্বেত রক্তকণিকা মোট 5 প্রকারের রয়েছে। 3টে রয়েছে গ্রানুলোসাইট এবং 2টো রয়েছে অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট কোনগুলো? গ্রানুলোসাইট হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এই 3টেতেও নিউক্লিয়াস থাকে। প্লাস অ্যাগ্রানুলোসাইট যেগুলো লিম্ফোসাইট এবং মনোসাইট, সেখানেও কিন্তু নিউক্লিয়াস থাকে। মানে শ্বেত রক্তকণিকা সবসময় নিউক্লিয়াস যুক্তই হবে, মনে রাখবে। এবং মনে রাখবে যে নিউট্রোফিল রয়েছে, নিউট্রোফিল তো একটা শ্বেত রক্তকণিকা। নিউট্রোফিলকে বলা হয় কি? পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। নিউট্রোফিলের আরেকটা নাম হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। লিউকোসাইট মানে অ্যাকচুয়ালি শ্বেত রক্তকণিকা। লিউকোসাইট মানে অ্যাকচুয়ালি কি? শ্বেতকণিকা। এটা কাকে বলা হয়? নিউট্রোফিলকে বলা হয়। কারণ নিউট্রোফিলের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, এটা তো নিউট্রোফিল মনে করো একটা শ্বেত রক্তকণিকা, এর মধ্যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের অনেকগুলো কিন্তু লোভ দেখা যায়, লোভ, যার জন্য একে বলা হয় কি? পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। পরবর্তী কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 32 কি বলা আছে? নিউরোগ্লিয়ার কাজ হলো। নিউরোগ্লিয়া অপশনস কি আছে? এটি পরিবর্তিত যোগকলা, এটির প্রধান কাজ স্নায়ুস্পন্দন পরিবহন করা,
নেক্সট রয়েছে আগ্রাসী কোষ হিসেবে কাজ করে, আর রয়েছে মাইলিন শীথ গঠনে অংশ নেয়। তো এর মধ্যে নিউরোগ্লিয়ার কাজ কি? নিউরোগ্লিয়া প্রথমত হচ্ছে ধারক কোষ। নিউরোগ্লিয়া আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে বা স্নায়ুতন্ত্র, তার মধ্যে দু রকমের কোষ আমরা দেখতে পাই। একটা হচ্ছে স্নায়ু কোষ, একটা হচ্ছে ধারক কোষ, নিউরন বা স্নায়ু কোষ, আর ধারক কোষ বা নিউরোগ্লিয়া বলা হয়। তো এই যে নিউরোগ্লিয়া অ্যাকচুয়ালি হচ্ছে একটা পরিবর্তিত যোগকলা, সেই হিসেবে অপশন এ ঠিক হলো। নিউরোগ্লিয়া কখনোই স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না, তার মানে অপশন বি ঠিক নয়। তারপরে কি রয়েছে? আগ্রাসী কোষ হিসেবে কাজ করে। অবশ্যই নিউরোগ্লিয়া কিন্তু আগ্রাসী কোষ হিসেবেও কাজ করে। এবং রয়েছে কি মাইলিন শীথ গঠনে অংশ নেয়, এটাও ঠিক। নিউরোগ্লিয়া মাইলিন শীথ গঠনেও অংশ নেয়। মানে যখন তোমরা ক্যাটাগরি 2 এর আনসার করবে এরকম 3টে অপশন ঠিক হচ্ছে, তো তোমরা যে আনসার সিট তোমাদের থাকবে, মানে ওএমআর সিট যেখানে তোমরা ভাওয়েলসগুলো ফিলিং করবে, সেখানেও কিন্তু এই 3টেতেই তোমাদের কী করতে হবে? গোল করতে হবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখো, 33 নম্বর কোয়েশ্চেন। কোনগুলি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ? অপশন রয়েছে নীলগিরি, সুন্দরবন, মানস আর বন্দিপুর। তো এগুলোর মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ কোনগুলো? বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি, সুন্দরবন এবং মানস। কোথায় অবস্থিত? মানস যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা অসমে রয়েছে, সুন্দরবন রয়েছে পশ্চিমবঙ্গে, এবং নীলগিরি কোথায় রয়েছে? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে তামিলনাড়ুতে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, 34 নম্বর কোয়েশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 34। কোনগুলি অর্ধ বায়বীয় রূপান্তরিত কাণ্ড? অর্ধ বায়বীয় কাণ্ড কোনগুলো? অপশান রয়েছে হলুদ, আদা, কচুরিপানা, থানকুনি। তো এর মধ্যে অর্ধ বায়বীয় কোনগুলো? সেটা হচ্ছে কচুরিপানা এবং থানকুনি। অপশান সি আর অপশান ডি হবে এখানে কারেক্ট। এখানে হচ্ছে হলুদ আর আদা। এখানে অপশান এতে কি আছে? হলুদ, আর অপশান বিতে রয়েছে আদা। এগুলো হচ্ছে ভূ নিম্নস্থ কাণ্ড। ঠিক আছে, ভূ নিম্নস্থ কাণ্ড হলো হলুদ, আদা এবং কচুরিপানা, থানকুনি, খর্বধাবক যেটা রয়েছে, এগুলো সব হচ্ছে কি স্টোলন বা বক্রধাবক যদি বলি, সব হচ্ছে অর্ধ বায়বীয় কাণ্ডের মধ্যে পড়ে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 35। কি বলা আছে? পেশির যে উপাদানগুলি পেশি সংকোচনে সাহায্য করে। অপশানস রয়েছে অ্যাক্টিন, মায়োসিন এটিপেজ আর টেন্ডন। তো এখানে পেশির কোন কোন উপাদান আমাদের পেশির সংকোচনে সাহায্য করে? সেটা হচ্ছে প্রথমত হবে অ্যাক্টিন, মায়োসিন এবং মায়োসিন এটিপেজ। মায়োসিন এটিপির সাহায্যে কি হয়? এটিপিটা ভেঙে এডিপি আর ফসফেট তৈরি হয়, এবং পেশি সংকোচনের যে প্রয়োজনীয় শক্তি, পেশির সংকোচনের জন্য যে প্রয়োজনীয় শক্তি, সেটা তৈরি হওয়ার জন্য কি হবে? এটিপিকে ভাঙতে হবে, তবেই তো এডিপি আর ফসফেট তৈরি হবে, সেখান থেকে আমরা শক্তি পাবো। তো সেই এটিপিকে ভাঙতে সাহায্য করে কিন্তু এটিপিএস। অর্থাৎ এখানে অপশন এ, অপশন বি আর অপশন সি, এই 3টে অপশনই কিন্তু ঠিক রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 36। কোয়েশ্চেন নাম্বার 36 কি বলা আছে? নিচের সঠিক জোড়াগুলি নির্বাচন করো। অপশান কি আছে? চিংড়ি, বুকগিল, হাঙর, ফুসফুস, আরশোলা, ট্রাকিয়া এবং শামুক, টিঁডিয়া। তো এখানে যে কোশ্চেনটা রয়েছে এটা হচ্ছে শ্বাস অঙ্গ নিয়ে। তো এখানে কোন কোন শ্বাস অঙ্গ আর সেই রিলেটেড প্রাণীটা সঠিকভাবে জোড়া হয়ে রয়েছে? চিংড়ির বুকগিল ঠিক রয়েছে, আরশোলার ট্রাকিয়া ঠিক আছে, এবং শামুকের টিনিডিয়া ঠিক আছে। মানে কোন কোন অপশন? অপশন এ, অপশন সি আর অপশন ডি কিন্তু এখানে কারেক্টলি ম্যাচ রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, মিওসিসের প্যাকাইটিন উপদশায় কোন কোন ঘটনাগুলি ঘটে? প্যাকাইটিন উপদশা কী কী আছে? অপশান 4টি ক্রোমাটিড গঠিত হয়, সমস্ত ক্রোমোজোম জোর বাঁধে, ক্রসিং ওভার হয় আর কায়াজমা গঠিত হয়। তো প্যাকাইটিন উপদশায় মেনলি কী হয়? সবার আগে প্যাকাইটিন মানে আমরা বুঝবো কি ক্রসিং ওভার হবে। তো ক্রসিং ওভার তো হচ্ছেই, তার আগে কী হবে? টেট্রাড গঠিত হবে, 4টি ক্রোমাটিড গঠিত হয়। সমস্ত ক্রোমোজোমের যে জোট, সমস্ত ক্রোমোজোম জোট বাঁধার যে পদ্ধতি, সেটা কিন্তু জাইগোটিন উপদশাতেই হয়ে যায়। আর জাইগোটিন হচ্ছে সেকেন্ড উপদশা। মিওসিস 1-এর প্রোফেজ 1-এর যে জাইগোটিন হচ্ছে সেকেন্ড সাবফেজ। প্রোফেজ 1-এর সেকেন্ড সাবফেজ হচ্ছে জাইগোটিন। তারপরে রয়েছে প্যাকাইটিন, যেটা থার্ড সাবফেজ। প্যাকাইটিনে কি হয়? 4টি ক্রোমাটিড গঠিত হচ্ছে, তার সাথে ক্রসিং ওভার হচ্ছে, এবং কি হয়? ক্রসিং ওভারের সময় কায়াজমা গঠিত হয়। ক্রসিং ওভারের সময় কি হবে? কায়াজমা গঠিত হবে। মানে কোন কোন অপশন এখানে ঠিক হলো? অপশন এ ঠিক হলো, অপশন সি ঠিক হলো, আর অপশন ডি ঠিক হলো। আর এটাও তোমাদের বলে দিলাম যে সমস্ত ক্রোমোজোম জোর বাঁধে কোন উপদশায়? সেটা হচ্ছে জাইগোটিন উপদশায়। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 38। জীব বৈচিত্র্যের স্তরগুলি হলো। রয়েছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, পর্বগত বৈচিত্র্য আর জিনগত বৈচিত্র্য। তো বাস্তুতন্ত্রের যে বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি যেটা, ঠিক আছে, জীব বৈচিত্র্য এটা হয়, সেটা 3 প্রকারের হয়। একটা হচ্ছে, প্রথমে আসি আমরা জিনগত বৈচিত্র্যতে, জিনগত বৈচিত্র্য, তারপর হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, তারপর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনের পার্থক্য হওয়ার কারণে কি হয়? প্রজাতির পার্থক্য আসে, আর প্রজাতিগত পার্থক্য হওয়ার কারণে কিন্তু বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য সেটা হয়। মানে জিনগত বৈচিত্র্য হচ্ছে একদম যে
বেস লেয়ার সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, তার থেকে ওপরে আসলে প্রজাতিগত বৈচিত্র্য, তার উপরে গেলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আর এমনি আমরা দেখলে প্রথমেই দেখতে পাবো কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে বাইরে থেকে এটা বোঝা যাবে, তারপর বোঝা যাবে প্রজাতিগত বৈচিত্র্য, আর বোঝা যাবে কি জিনগত বৈচিত্র্য, সেটা অবশ্যই অনেকটা ডিপ লেভেলে গেলে বোঝা যাবে। জিনগত বৈচিত্র্য জানার জন্য তাদের ডিএনএর যে সিকোয়েন্স কি ডিফারেন্স সেগুলো আমাদের জানতে হবে। নেক্সট কোশ্চেন দেখো 38 হলো 39 নম্বর কোয়েশ্চেন কি আছে, 5 রাজ্য শ্রেণীবিন্যাসে মোনেরার অন্তর্গত হলো। অপশান আছে সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট আর ইউ ব্যাকটেরিয়া। তো এখানে মোনেরার আন্ডারে কোনগুলো পড়ে, মোনেরা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল মানে সায়ানো ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া অ্যান্ড ইউ ব্যাকটেরিয়া ফলস আন্ডার মোনেরা। আর কি হচ্ছে সবুজ শৈবাল, সবুজ শৈবাল কার আন্ডারে পড়বে, প্লান্টির আন্ডারে পড়বে, ঠিক আছে। আর ইস্ট, ইস্ট হচ্ছে ছত্রাক, ছত্রাক মানে কার আন্ডারে, ফাঙ্গি, ছত্রাক মানে হচ্ছে কার আন্ডারে পড়বে, ফাঙ্গি। পরবর্তী কোশ্চেন দেখো 40 নম্বর কোশ্চেন, লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 এর লাস্ট কোশ্চেন, নিম্নলিখিত যে তথ্যটি সঠিক তা হলো। অপশানস রয়েছে কলসপত্রী উদ্ভিদ ক্লোরোফিলযুক্ত, স্বর্ণলতায় পরজীবী পুষ্টি লক্ষ্য করা যায়, থার্ড আছে লাইকেনের পুষ্টি মৃতজীবীয়, আর ফোর্থ রয়েছে মনোট্রোপা হলো পতঙ্গভোগ উদ্ভিদ। তো এগুলোর মধ্যে কারেক্ট কোনগুলো, কারেক্ট হচ্ছে কলসপত্রী গাছে কিন্তু ক্লোরোফিলযুক্ত থাকে, কলসপত্রী পতঙ্গভোগ প্লাস কিন্তু স্বভোজী উদ্ভিদও, ঠিক আছে, দুটোই কিন্তু ক্লোরোফিল পারে, পতঙ্গভোগ পতঙ্গ থেকেও পুষ্টি নিতে পারছে প্লাস ক্লোরোফিল থাকার জন্য সালোক সংশ্লেষ করতেও কিন্তু এরা সক্ষম হয়। তারপর হচ্ছে স্বর্ণলতায় পরজীবী পুষ্টি লক্ষ্য করা যায়, এইটাও ঠিক। বাকি যেগুলো এখানে রয়েছে দেখো লাইকেনের পুষ্টি মৃতজীবীয়, তা নয়, লাইকেন হচ্ছে মিথজীবীয় পুষ্টি নট মৃতজীবীয়, লাইকেনের কেমন পুষ্টি মিথজীবীয় বা মিথজীবীয় বা যেটাকে আমরা কি বলি সিমবায়োটিক বা মিউচুয়ালিজম। আর রয়েছে মনোট্রোপা, মনোট্রোপা হচ্ছে মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক, মনোট্রোপা হলো মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক উদ্ভিদ। পরবর্তী কোশ্চেন শুরু হবে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 এর কোশ্চেন, লেখাই আছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 এর কোশ্চেন থাকবে ক্যাটাগরি 1 ফিজিক্যাল সায়েন্সের 15টা, এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে। কোশ্চেন কি আছে দেখো, প্রথম কোশ্চেনে বলা হচ্ছে দ্রাব্যতার একক হলো, দ্রাব্যতা অপশানসকে কি আছে গ্রাম পার সেমি, কিগ্রা পার মিটার, কেজি মিটার পার গ্রাম, আর রয়েছে নেই। দ্রাব্যতা কি, দ্রাব্যতার কিন্তু কোনো একক নেই, দ্রাব্যতা একক বিহীন একটা রাশি, সো অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার, দ্রাব্যতার কোনো একক নেই। যদি বলা হয় যে দ্রাব্যতা কীভাবে পরিমাপ করা হয় বা দ্রাব্যতা পরিমাপের যে সূত্র সেটা হচ্ছে গ্রামে প্রকাশিত দ্রাবের ভর, প্রথমে তোমরা বসাবে দ্রাবের ভর, ঠিক আছে, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর, দ্রবণের ভর কিন্তু বসাবে না এখানে, প্রথমে হচ্ছে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর পাশে গুণ দিয়ে 100, এইটাই হচ্ছে কিন্তু দ্রাব্যতা বের করার সূত্র, ঠিক আছে। মনে করো 50 গ্রাম জলে, 50 গ্রাম জলে দ্রবীভূত আছে 10 গ্রাম লবণ, তাহলে দ্রাব্যতা কত বের করতে পড়লো, তাহলে আমরা কি করব 50 গ্রাম জলে, 50 গ্রাম জল মানে কি নিচে লিখবো 50, ওপরে লিখবো 10, পাশে গুণ দিয়ে 100, 50 দুগুণে 100 মানে 2, তাহলে কি হচ্ছে এখানে 10 দুগুণে 20, তাহলে ওই দ্রবণের যে দ্রাব্যতা সেটা কত 20, দ্রাব্যতা কিন্তু কোনো একক হয় না, ঠিক আছে, দ্রাব্যতার কোনো একক নেই। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে 42 নম্বর কোশ্চেন, কি বলা আছে কোশ্চেন নাম্বার 42, পিতলের উপাদান হলো, অপশানস রয়েছে কপার ও টিন, কপার ও দস্তা, কপার নিকেল নাকি জিঙ্ক ও টিন। পিতলের উপাদান কি, পিতল দুটো জিনিসের সংমিশ্রণ, কি কি কপার আর জিঙ্ক বা তামা এবং দস্তা, তো তামা এবং দস্তা রয়েছে অপশান বিতে কপার ও দস্তা, এটাই হবে কারেক্ট। 43 নম্বর কোয়েশ্চেন দেখো, এটা কার্যক্ষমতা শক্তি থেকে একটা কোয়েশ্চেন, বুঝতে পারছো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন এটা একটা। কি বলা আছে 50 কেজি ভর মানে এম সমান আমরা ইজিলি 50 লিখে দিলাম এখানে, 20 মিটার ওপরে তুলছে মানে এইচ কত উচ্চতায় তুলছে 20 মিটার, ঠিক আছে, 50 কেজি কত মিটার ওপরে তুলছে 20 মিটার, এবং বের করতে হবে কৃতকার্য, কৃতকার্য মানে কি ডাব্লু, ডাব্লু সমান আমরা কি জানি বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, সরণ মানে এখানে আমরা উচ্চতা ধরবো এম জি এইচ, এফ মানে কি এফ হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তো ভর বলতে কি এখানে এমটা আর অভিকর্ষ হচ্ছে জি মানে এমজিএইচ, মানে অ্যাকচুয়ালি দেখো যন্ত্রটাকে আমরা ওপরে তুলছি মানে কি আমরা কাজ করছি, আমাদের যে কৃতকার্যের মান সেটাই সেখানে কি হবে ওই ভরের যে বস্তু সেখানে স্থিতিশক্তির উপর সঞ্চিত হবে, তো কৃতকার্যের যে মান হবে সেটা বস্তুর স্থিতিশক্তির সঙ্গে সমান হবে, কৃতকার্যের যে মান সেটা বস্তুর স্থিতিশক্তির সঙ্গে সমান হবে। তোমরা এখানে কার্যের সূত্র বসেও করতে পারো, কেউ যদি চায় স্থিতিশক্তির সূত্র বসিয়ে করবো এমজিএইচ সেটাও হবে, দুটোর ক্ষেত্রেও কিন্তু আনসার একই বেরোবে।
mgh আমাদের কি বেরোলো mgh, m এর মান কত আছে 50 কেজি, g এর মান কত হয় 9.8, h এর মান দেওয়া হয়েছে 20 মিটার। তো 20 বসিয়ে দিলাম, পয়েন্ট তোলো, নিচে তুমি পাবে 10, 0 0 কেটে যাবে। কি কি পেয়েছো 5, এখানে আছে 50, এখানে আছে 2, 50 দুগুণে 100 আর এখানে 98, তার 98 এর পর হবে দুটো 0, 9800 জুল হবে আনসার। মানে অপশন কোনটা হচ্ছে, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, 9800 জুল। কার্য আর শক্তির মধ্যে যে সম্পর্ক সেটা মনে রাখবে, আমরা যে কার্য করছি সেটাই কিন্তু ওই বস্তুটার মধ্যে স্থিতিশক্তি হিসাবে বা গতিশক্তি হিসেবেও সঞ্চিত হতে পারে। শক্তি কার্য এবং কার্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, 44 নম্বর কোশ্চেন। প্রতিটি আলফা কণার ভর এবং আধান হলো, প্রথমটা হচ্ছে ভরের জন্য, দ্বিতীয়টা হচ্ছে আধানের জন্য। 2 একক 2 একক, 1 একক প্লাস 2 একক, 4 একক প্লাস 2 একক নাকি 2 একক প্লাস 4 একক। তো প্রথমে আমরা দেখব ভর। আলফা কণার যে ভর সেটা হচ্ছে 4টে প্রোটনের ভরের সমান, আধান হচ্ছে 2টো ইলেকট্রন আধানের সমান, বাট এর আধান যেটা সেটা হবে পজিটিভ। আলফা কণার আধান হবে কি পজিটিভ, মানটা একই হবে কিন্তু সাইনটা হবে কি পজিটিভ। আলফা কণা হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, সেই হিসেবে কী বললাম তাহলে আলফা কণার ভর কী হবে 4 একক এবং এর যে আধান সেটা হবে কি প্লাস 2 একক, ওই জন্য এখানে প্লাসটা কিন্তু মেনশন করা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, 45 নম্বর কোশ্চেন। যদি 18 গ্রাম জল 1 মোল জলের সমান হয় তাহলে 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে। 18 গ্রাম জল মানে বলছে 1 মোল জল, সেটা তো হবেই, আমরা জানি 18 গ্রাম জল মানে হচ্ছে 1 মোল জল হয়। তাহলে বলছে 9 গ্রাম জলে অণুর সংখ্যা। তো প্রথমত তোমাকে জানতে হবে 1 মোল জলে অণুর সংখ্যা কত হবে। 1 মোল জলে অণুর সংখ্যা হবে 6.022 × 10⁻23, সেটা হচ্ছে 1 মোল জল বা 18 গ্রাম জলে যে অণুর সংখ্যা সেটা এটা। কিন্তু তোমাকে বের করতে বলেছে 9 গ্রাম জল, তাহলে 18 গ্রাম জলে যদি 6.022 × 10⁻23টা অণু থাকে তাহলে 9 গ্রাম জলে কি হবে, 18 থেকে 9 মানে অর্ধেক হয়ে গেছে। পরিমাণ যেটা সেটা আমি অর্ধেক করে দিয়েছি, তাহলে এই দিকে যে অণুর সংখ্যা সেইটাও অর্ধেক হয়ে যাবে। কত হবে 3.011 × 10⁻23, 3.011 × 10⁻23। অপশান কোনটা রয়েছে দেখো, অপশান সি হবে কারেক্ট, 3.011 × 10⁻23। 1 মোল বলতেই হচ্ছে অণুর সংখ্যা, বা 1 মোলে যদি তোমাকে বলে যদি কোনো 1 পরমাণু গ্যাস হয়, মনে করো কোনো 1 পরমাণু গ্যাস, 1 পরমাণু গ্যাস, তাহলে সেখানে কি হবে পরমাণুর সংখ্যা, তাহলে সেক্ষেত্রে যে মোল সংখ্যা সেটাও হবে কি 6.022 × 10⁻23। এভাবে কিন্তু আমাদের বের করতে হবে। জলের ক্ষেত্রে তো অণু হয়, তার জন্য অণু হলো 6.022 × 10⁻23। এবার জলের ক্ষেত্রে তোমাকে যদি বলতো পরমাণু বের করো, তোমাকে যদি বলতো 1 মোল জলে পরমাণুর সংখ্যা কত, 1 মোল জলে অণুর সংখ্যা তো আমরা জানি 6.022 × 10⁻23, বাট যদি বলতো 1 মোল জলে পরমাণুর সংখ্যা, একটা জল মানে কি H2O, এখানে পরমাণু কটা রয়েছে, একটা জলে কটা পরমাণু, 2টো হাইড্রোজেন পরমাণু তার সাথে একটা অক্সিজেন পরমাণু, মানে মোট হচ্ছে 3টে পরমাণু। তাহলে 1 মোল জলে যে পরমাণুর সংখ্যা সেটা হবে 3 × 6.022 × 10⁻23। ঠিক আছে, এটা হচ্ছে পরমাণুর জন্য, বাট এখানে কোশ্চেনে অণু ছিল, সেই হিসেবে আমাদের আনসার হয়েছে কি এখানে 9 গ্রাম জল মানে হাফ মোল জল। 18 গ্রাম জল মানে যদি 1 মোল হয়, 9 গ্রাম জল মানে হচ্ছে হাফ মোল জল, তাহলে অণুর সংখ্যাও হাফ হয়ে যাবে, সেটা হচ্ছে 3.011 × 10⁻23। পরে কোশ্চেন দেখো 46 নম্বর কোশ্চেন। এইচ এর পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, অক্সিজেনের পারমাণবিক ভর 16, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে HCO3 এর আণবিক ভর কত। এখানে আমাদের মানটা বের করতে হবে। এইচ কত বলেছে পারমাণবিক ভর 1, তাহলে 1 বসালাম। কার্বন রয়েছে একটা পরমাণু, তাহলে কার্বন যদি একটা হয় কার্বনে কত করে বলেছে 12 করে, তাহলে +12। অক্সিজেন হচ্ছে 16 করে, কটা অক্সিজেন রয়েছে 3টে, তাহলে ×3, 3টে অক্সিজেন রয়েছে, তাহলে 16 × 3, তাহলে 12 আর 1 13 আর 3 16 কত হচ্ছে 48, যোগ করলে কত হবে 61। ঠিক আছে, যোগ করে কত পাচ্ছি আমরা 61, তাহলে আনসার কত হবে, আনসার হবে 61, মানে অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, 47 নম্বর কোশ্চেন। কোনো বস্তুর জাড্য নির্ভর করে তার কিসের ওপর, ভরের ওপর, বেগের ওপর, ত্বরণের ওপর নাকি আয়তনের ওপর। কোনো বস্তুর জাড্য নির্ভর করে তার ভরের ওপর, বস্তুর ভর যত বেশি হয় জাড্যের পরিমাণও ততই বেশি হবে। জাড্যের ধারণা আমরা পাই কোথা থেকে, জাড্য দু প্রকার, একটা স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য। জাড্যের ধারণা আমরা পাই নিউটনের প্রথম গতিসূত্র থেকে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 48। তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজনের আপাত হ্রাস। যখনই তরলে আমরা কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করি তখন কি হয়, সে বস্তুর যে ওজন সেটা কিছুটা কমে যায়, যেটাকে বলা হয় কি আপাত হ্রাস।
অ্যাকচুয়ালি কিন্তু ওজনটা কমে যায় না, ওটা মনে হয়, তার জন্যই বলছে আপাত হ্রাস। কেন কমে যায়? কারণ জল কী করে, ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে। যখন কোনো তরল বা গ্যাসের মধ্যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হচ্ছে, তখন সেই তরলটা কী করছে, সেই বস্তুটার ওপর ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করছে, যেটাকে বলা হয় প্লবতা। বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে কাজ করবে ওজন, প্লবতা কাজ করবে ওপর দিকে। তাহলে এই একদিকে কাজ করছে কি, নিচের দিকে ওজন, ওপর দিকে প্লবতা, মানে উল্টো দিকে। তাহলে অ্যাকচুয়ালি যে ওজন সেটা কিছুটা পরিমাণ কমে যায়। তো সেই যে কমে যাওয়াটা হচ্ছে, এটাকে আমরা বলছি আপাত হ্রাস। সেটা কেন হচ্ছে বা সেটা কতটা হয় এখানে জানতে চেয়েছে। অপশান এ বলছে বস্তুর ওজনের সমান, অপশান বি অপসারিত তরলের ওজনের সমান, অপশান সি অপসারিত তরলের ওজন অপেক্ষা বেশি, আর অপশান ডি রয়েছে অপসারিত তরলের ওজন অপেক্ষা কম। তো আনসার কী হবে এখানে, অপসারিত তরলের ওজনের সমান। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 49 নম্বর কোয়েশ্চেন। ব্লু বেবি সিনড্রোমের জন্য দায়ী অপশানস রয়েছে ফসফেট আয়ন, নেক্সট রয়েছে নাইট্রেট আয়ন, সালফেট আয়ন, আর সবকটি সত্য। ব্লু বেবি সিনড্রোমের জন্য দায়ী কে, নাইট্রেট আয়ন। জলে অধিক পরিমাণে, পানীয় জলে অধিক পরিমাণে নাইট্রেট আয়ন যদি থাকে, আর সেই যদি দূষিত পানীয় জলটা গ্রহণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু ব্লু বেবি সিনড্রোমটা অ্যাপিয়ার করে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 50। কোনো বস্তুর ভর এম, আপেক্ষিক তাপ এস, উষ্ণতা বৃদ্ধির টি হলে তাপ এইচ হবে। এইচ সমান কী হবে, এইচ সমান হবে এমএসটি, এইচ সমান হবে এমএসটি, মানে অপশন কোনটা ঠিক হচ্ছে, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট, এইচ ইজ ইকুয়াল টু এমএসটি। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 51। একটি বস্তু উত্তর লেন্সের এফ এর চেয়ে বেশি কিন্তু 2f এর চেয়ে কম দূরত্বে, মানে বলতে গেলে এফ আর 2f এর মাঝে রয়েছে, তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? অপশান কী আছে, সৎ সমশীর্ষ, অসৎ সমশীর্ষ, সৎ অবশীর্ষ, আর রয়েছে অসৎ অবশীর্ষ। কারেক্ট আনসার কী হবে, যখন কোনো বস্তু উত্তর লেন্সের এফ আর 2f এর মাঝে থাকে, তখন যে প্রতিবিম্ব তৈরি হয়, সে প্রতিবিম্ব তৈরি হয় কি, সৎ অবশীর্ষ প্রতিবিম্ব। অপশান সি হবে কারেক্ট, সৎ অবশীর্ষ প্রতিবিম্ব। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, 52 নম্বর কোশ্চেন। 20 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্য করতে হবে? 20 ক্যালোরি তাপ উৎপন্ন করব, অর্থাৎ এইচ এর মান দেওয়া আছে 20 ক্যালোরি। কার্য মানে ডাব্লু বের করতে হবে, ডাব্লু সমান আমরা কী জানি, জে এইচ। ডাব্লুর মান আমরা বের করব, জে এর মান হয় 4.2 জুল পার ক্যালোরি, জে এর মান হয় 4.2 জুল পার ক্যালোরি বসিয়ে দিলাম। এইচ হচ্ছে 20 ক্যালোরি, 20 বসিয়ে দাও, পয়েন্ট তোলো, নিচে পাবে 10, 10-এর 0 আর 20 শূন্য কেটে হবে, 42 দুগুণে 84 হবে উত্তর। কী পরিমাণ কার্য করতে হবে, 84 জুল। অপশন বি হবে কারেক্ট আনসার, 84 জুল। নেক্সট কোশ্চেন 53 নম্বর কোশ্চেন। কী আছে, সরলতম অ্যালকেনের উদাহরণ হলো। সরলতম অ্যালকেন, অ্যালকেন মানে কি, অ্যালকেন হচ্ছে এক বন্ধনযুক্ত। অপশানস রয়েছে ইথেন, মিথেন, বিউটেন আর ইথানল। তো সরলতম অ্যালকেন কোনগুলো? সরলতম অ্যালকেন হচ্ছে এখানে মিথেন। যে অপশানগুলো দেওয়া রয়েছে এখানে, প্রথম 3টে অপশানই তো অ্যালকেন, ইথেনও অ্যালকেন, মিথেনও অ্যালকেন, বিউটেনও অ্যালকেন, কিন্তু এখানে মিথেন হচ্ছে সরলতম। মিথেনের সংকেত কি, CH4, ইথেনের সংকেত কি, C2H6, C2H6, আর বিউটেনের সংকেত কি, বিউটেনের সংকেত হচ্ছে C4H10, বিউটেনের সংকেত কি, C4H10। আর কি রয়েছে, ইথানল। ইথানল মানে কি, অ্যালকোহল জাতীয় একটা যৌগ, তাই তো। ইথানলের সংকেত কি হয়, ইথানলের সংকেত হচ্ছে C2H5OH। ঠিক আছে, C2H5OH হচ্ছে ইথানলের সংকেত। নেক্সট কোশ্চেন দেখো, 54 নম্বর কোশ্চেন। ওজোন গ্যাসের অধিক ঘনত্ব পরিলক্ষিত হয়। অপশানস রয়েছে আয়নোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে নাকি মেসোস্ফিয়ারে। তো ওজোন গ্যাসের অধিক ঘনত্ব পরিলক্ষিত হয় কোথায়, অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, 55 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন। কি আছে, 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তবে ওই বিন্দুর বিভব হবে। অপশান রয়েছে 1 ভোল্ট, 1 SU ভোল্ট, 0 ভোল্ট নাকি অসীম। যদি 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 1 জুল কার্য করতে হয়, তাহলে সেই বিন্দুর যে বিভব সেটা হয় 1 ভোল্ট। কত হয়, 1 ভোল্ট। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, 1 ভোল্ট। তোমরা পাবে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2-এর কোয়েশ্চেন। তোমাদের ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 5টা কোয়েশ্চেন থাকবে, 2 নম্বর করে যেহেতু, তাই এখানে তোমাদের 10 মার্কস কিন্তু রয়েছে। তো চলো ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2-এর কোয়েশ্চেন দেখা যাক। প্রথম কোয়েশ্চেনে কি রয়েছে দেখো, ক্যাটাগরি 2 ফিজিক্যাল সায়েন্স, নিচের কোন কোন ক্ষেত্রে কৃতকার্যের মান 0 হবে? অপশান রয়েছে প্রযুক্ত বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ 0, প্রযুক্ত বল ও স্বর্ণের মধ্যে কোণ 90 ডিগ্রি,
প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর স্মরণ যদি না হয়, আর রয়েছে কোনো ব্যক্তি একটি সুটকেসকে যখন হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে কৃতকার্যের যে মান ডাব্লু সেটা সমান কি হয়, বল ইন্টু স্মরণ। কৃতকার্য মানে আমরা জানি বল ইন্টু স্মরণ। অ্যাকচুয়ালি কৃতকার্য মানে যেটা হয় আরও ভালোভাবে বললে বল স্মরণ কস থিটা, ঠিক আছে। ডাব্লু সমান হয় এফ এস কস থিটা। তো এখান থেকে থিটা বা কোণের মানটা জেনে কিন্তু আমরা জানতে পারবো যে কোন কোন ক্ষেত্রে বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কৃতকার্যের যে মান সেটা শূন্য হবে। প্রথম কথা হচ্ছে কস থিটা, তো থিটা কস কতর মান 0 হয়, কস 90-র মান 0 হয়। তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত বল ও স্মরণের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়, প্রযুক্ত বল ও স্মরণের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটা হচ্ছে কৃতকার্যের মান শূন্য হবে। তোমরা শুধু এইটুকু জেনে রাখবে যে প্রযুক্ত বল ও স্মরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে বা যদি বস্তুর স্মরণ প্রযুক্ত বলের লম্ব দিকে হয়, তাহলে কি হয়, কৃতকার্যের মান শূন্য হয়, ঠিক আছে। প্রযুক্ত বল ও স্মরণের মধ্যবর্তী কোণ 90 যদি বলি, বা যদি বলি স্মরণ হচ্ছে প্রযুক্ত বলের লম্ব দিকে, তাহলে হবে কৃতকার্যের মান শূন্য। অনেকেই ভাবতে পারে যে প্রযুক্ত বল ও স্মরণের মধ্যবর্তী কোণ শূন্য হলে শূন্য হবে, তা কিন্তু নয়। প্রযুক্ত বল ও স্মরণের মধ্যবর্তী কোণের মান যদি শূন্য হয়, সেক্ষেত্রে কৃতকার্যের মান সর্বাধিক হয়, মনে রাখবে। প্রযুক্ত বল ও স্মরণের মধ্যবর্তী কোণ যদি শূন্য হয়, তাহলে কৃতকার্যের মান হয় সর্বাধিক। তারপর দেখো কি রয়েছে অপশান সিতে, প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর স্মরণ হয়নি, এক্ষেত্রেও কিন্তু কোনো প্রকারের কার্য হয়েছে বলে ধরা হবে না। আর অপশান ডিও এখানে ঠিক রয়েছে, যখন কোনো ব্যক্তি একটি সুটকেস হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, তখন যে স্মরণ, তখন বস্তুর ওজনটা দেখো নিচের দিকে কাজ করছে, আর স্মরণ হচ্ছে কি লম্ব দিকে। এইভাবে বস্তুর ওজনটা কাজ করছে নিচের দিকে। বস্তুর ওজন যখন একটা ব্যক্তি সুটকেস হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, তখন ওজন হচ্ছে এই দিকে, স্মরণ হচ্ছে এই দিকে, অর্থাৎ এক্ষেত্রেও অ্যাঙ্গেল হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রেও কিন্তু কৃতকার্যের মান শূন্য হবে। তাহলে এখানে কোনটা কোনো ঠিক হলো, অপশান বি, অপশান সি আর অপশান ডি হলো ঠিক। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 57, নিচের কোনগুলি নিষ্ক্রিয় মৌল। অপশান রয়েছে হাইড্রোজেন, পারদ, জেনন আর আর্গন। এগুলোর মধ্যে নিষ্ক্রিয় কোনগুলো, নিষ্ক্রিয় হচ্ছে আর্গন এবং জেনন। এছাড়াও আর কি রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন এবং রেডন। এগুলো সব কি, এগুলো সব হচ্ছে নিষ্ক্রিয় মৌলের উদাহরণ। আর একটা কথা বলি, তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কোন নিষ্ক্রিয় মৌলের শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকে না। নিষ্ক্রিয় মৌল মানে কি, আমরা কি জানি, তাদের ক্ষেত্রে অষ্টক পূর্ণ থাকবে। নিষ্ক্রিয় মৌল মানে সেখানে কি হবে, অষ্টক পূর্ণ থাকবে। কিন্তু একমাত্র নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, যার হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 2, ঠিক আছে, এর ক্ষেত্রে কিন্তু অষ্টক পূর্তি থাকে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 58। কোয়েশ্চেন নাম্বার 58 কি আছে, নিচের কোনগুলি গ্রিন হাউস গ্যাস। অপশান রয়েছে মিথেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আর ক্লোরোফ্লুরোকার্বন। তো এগুলোর মধ্যে কোনগুলো গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড তোমরা সবাই জানো, মিথেনও হবে, আর কি হবে, ক্লোরোফ্লুরোকার্বন। অপশান এ হলো, অপশান সি হলো, আর কি হলো, অপশান ডি হলো। এই তিনটেই কিন্তু গ্রিন হাউস গ্যাস। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 59। কি বলা আছে, সঠিক বক্তব্যগুলি নির্বাচন করো। প্রথমেই বলা আছে আয়ন মাত্রই ধনাত্মক, নেক্সট রয়েছে ক্ষার মাত্রই হাইড্রক্সিড আয়ন উৎপন্ন করে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেবল অ্যানায়ন উৎপন্ন করে, আর বিশুদ্ধ জল তীব্র তড়িৎ বিশ্লেষ্য। কোনগুলো ঠিক এখানে, ঠিক হচ্ছে ক্ষার মাত্রই হাইড্রক্সিড আয়ন উৎপন্ন করে। হাইড্রক্সাইড আয়ন মানে কি, OH মাইনাস। ক্ষার মাত্রই কিন্তু OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, সেটা KOH মানে পটাশিয়াম হাইড্রক্সাইড হোক, NaOH বা সোডিয়াম হাইড্রক্সাইড হোক, ক্ষার মাত্রই কী করবে, হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করবে। আর যে অ্যাসিড কোন আয়ন উৎপন্ন করে, অ্যাসিড কিন্তু H+ আয়ন উৎপন্ন করে, অ্যাসিড মাত্রই উৎপন্ন করবে H+ আয়ন। আর প্রথমের অপশানটা দেখো কী রয়েছে, আয়ন মাত্রই ধনাত্মক। আয়ন মাত্রই ধনাত্মক হবে না, আয়ন ধনাত্মকও হতে পারে, আয়ন ঋণাত্মকও হতে পারে। যদি আয়ন ধনাত্মক হয় সেটাকে আমরা বলবো ক্যাটায়ন। যখন কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, তখন সেটা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন করে। এবং যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, তখন সেটা নেগেটিভ আয়ন বা অ্যানায়ন উৎপন্ন করে। তাহলে আয়ন মাত্রই ধনাত্মক তো হবে না, আয়ন ধনাত্মকও হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ আয়ন ঋণাত্মকও কিন্তু হতে পারে। থার্ড অপশানে দেখো,
থার্ড অপশানে রয়েছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেবল অ্যানায়ন উৎপন্ন করে। এটাও ঠিক নয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যানায়ন উৎপন্ন করবে, ক্যাটায়ন উৎপন্ন করবে, দুটোই কিন্তু উৎপন্ন করবে। আর রয়েছে এখানে বিশুদ্ধ জল তীব্র তড়িৎ বিশ্লেষ্য। বিশুদ্ধ জল তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয় না। বিশুদ্ধ জল হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কিন্তু বিশুদ্ধ জলে যদি সামান্য পরিমাণ অ্যাসিড অ্যাড করে দেওয়া হয়, বিশুদ্ধ জলে যদি সামান্য অ্যাসিড যোগ করে দেওয়া হয়, তখন সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয়ে যায়। বিশুদ্ধ জলে খুব কম পরিমাণে জল আয়নিত অবস্থায় থাকে। বিশুদ্ধ জলে আয়নিত যে জলের অণু তার পরিমাণ খুবই কম, তার জন্যই কিন্তু বিশুদ্ধ জল তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করতে পারে না। মনে রাখবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 60। কোয়েশ্চেন নাম্বার 60 বলা আছে জলের তড়িৎ বিশ্লেষণে যে গ্যাস উৎপন্ন হয়। অপশান রয়েছে হাইড্রোজেন, ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। জলের তড়িৎ বিশ্লেষণে দু রকমের গ্যাস উৎপন্ন হয়। একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। এই দু রকমের গ্যাস উৎপন্ন হয় জলের তড়িৎ বিশ্লেষণে। যে কোনো তড়িৎ বিশ্লেষণের সময় দুটো তড়িৎদ্বার ব্যবহার করা হয়। একটা হচ্ছে ক্যাথোড, একটা হলো ক্যাথোড যেটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, এবং একটা হচ্ছে অ্যানোড যেটা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার। ক্যাথোডের দিকে যেহেতু ক্যাথোড নেগেটিভ হয়, ক্যাথোড নেগেটিভ হওয়ার জন্য ক্যাথোডের দিকে সবসময় পজিটিভ আয়ন বা ক্যাটায়ন আকৃষ্ট হয়, এবং অ্যানোড যেহেতু পজিটিভ তড়িৎদ্বার তাই জন্য অ্যানোডে কী হয়, অ্যানায়ন আকৃষ্ট হয়। ঠিক আছে, ক্যাথোডে যাবে ক্যাটায়ন, অ্যানোডে যাবে অ্যানায়ন। এবার জল যখন ভাঙে, জল যখন বিশ্লিষ্ট হয় কি উৎপন্ন হয়, H+ এবং OH- উৎপন্ন হয়। এই যে H+ কোথায় যাবে, H+ যাবে ক্যাথোডে, H+ কোথায় যাবে, ক্যাথোডে, সেখান থেকে উৎপন্ন হবে কি H2 গ্যাস, এবং OH- যে আয়নটা সেটা যাবে অ্যানোডে, সেখান থেকে উৎপন্ন হবে কি অক্সিজেন গ্যাস। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে দুটো গ্যাস পেলাম, হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস। যেখানে হাইড্রোজেন গ্যাস পেলাম আমরা ক্যাথোডে, এবং অক্সিজেন গ্যাস কোথায় পেলাম, অ্যানোডে পেলাম। ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 এর 5টা কোয়েশ্চেন। নেক্সট থাকছে তোমাদের ইংলিশের কোয়েশ্চেন। ইংলিশের কোয়েশ্চেন প্রথমেই দেখো কী রয়েছে, 15টা ইংলিশের কোয়েশ্চেন তোমাদের থাকবে। তো ফার্স্ট যে ইংলিশের কোয়েশ্চেন রয়েছে, ফাইন্ড দ্য সিনোনিম অফ গ্র্যান্ডিওর। তো প্রথমত হচ্ছে গ্র্যান্ডিওর মানে কি। গ্র্যান্ডিওর মানে হচ্ছে বিশাল, জাঁকজমকপূর্ণ, শানদার যেটাকে বলা হয় সেটা হচ্ছে গ্র্যান্ডিওর। ঠিক আছে, অপশান কী কী আছে, ম্যাগনিফিসেন্স মানে দারুণ, এটা মানেও সেই জাঁকজমকপূর্ণ। তারপর হচ্ছে হ্যাপিনেস, হ্যাপিনেস মানে আনন্দ। আর রয়েছে অ মানে দুঃখ, এবং রয়েছে অ্যাডমিরেশন। অ্যাডমিরেশন মানে কি, প্রশংসা, অ্যাডমায়ার থেকে এসছে অ্যাডমিরেশন। তো এখানে গ্র্যান্ডিওরের যে সিনোনিম সেটা কি হয়ে যাবে, ম্যাগনিফিসেন্স। অপশান এ হবে কারেক্ট আনসার, ম্যাগনিফিসেন্স। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 62। চুজ দ্য ওয়ান হুইচ ইজ সেম ইন মিনিং অফ প্রুডেন্ট। সেম ইন মিনিং মানে কি, এটাও তোমাকে সিনোনিম বলতে হবে। প্রুডেন্ট মানে কি, প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ। প্রুডেন্ট বলতে বিচক্ষণ, জ্ঞানী। ঠিক আছে, বিচক্ষণও বলতে পারো, আবার জ্ঞানীও বলতে পারো। তো প্রুডেন্টের যে সিনোনিম অপশানস আর কি আছে, ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী, কেয়ারলেস যত্নহীন, ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী, ফুলিশ মানে বোকা। তো হুইচ ওয়ান ইজ দ্য সেম ইন মিনিং অফ প্রুডেন্ট, দ্যাট ইজ ওয়াইজ। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার, ওয়াইজ। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 63। চুজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক স্পেলিংটা তোমাকে এখানে বলতে হবে। প্রথমেই রয়েছে অ্যাটেনশন স্পেলিং, যেটা ভুল, এখানে এসের জায়গায় হতো টি। তারপর রয়েছে আর্গুমেন্ট স্পেলিং, এটাও ভুল, ইটা হবে না। অ্যাডভার্টাইজমেন্ট স্পেলিংটা এখানে ঠিক রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট যে স্পেলিংটা রয়েছে সেটাই হচ্ছে এখানে কারেক্ট। অ্যাকোমোডেশন স্পেলিংও ভুল রয়েছে। অ্যাকোমোডেশনের কারেক্ট স্পেলিং কি, অ্যাকোমোডেশনের কারেক্ট স্পেলিং হচ্ছে, অ্যাকোমোডেশনের কারেক্ট স্পেলিং হবে ACCOMMODATION। DATION, এটা হচ্ছে অ্যাকোমোডেশনের কারেক্ট স্পেলিং। এখানে যে কারেক্ট স্পেলিং রয়েছে সেটা একমাত্র হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 64। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিসপিউট। ডিসপিউট মানে কি, ডিসপিউট মানে হচ্ছে বিতর্ক। ডিসপিউট মানে হলো বিতর্ক। অপশান রয়েছে অ্যাগ্রিমেন্ট মানে সমঝোতা বা মেনে নেওয়া, অ্যাগ্রি করা। ডিবেট মানেও বিতর্ক। কন্ট্রোভার্সি মানেও তাই, এবং রয়েছে কনফ্লিক্ট, সেটা মানেও সেই একই, দ্বন্দ্ব। তো এখানে ডিসপিউটের যে অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম সেটা কি হচ্ছে, অ্যাগ্রিমেন্ট। ডিসপিউট করা মানে বিতর্ক যাওয়া, অ্যাগ্রিমেন্ট করে নেওয়া মানে কি, মানিয়ে নেওয়া। অ্যাগ্রিমেন্ট করে নেওয়া মানে একটা সন্ধি করে নেওয়া হচ্ছে, মানিয়ে নেওয়া হচ্ছে। তো ডিসপিউটের যে অপোজিট ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাগ্রিমেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 65। ওয়ান হু ডাজ নট কেয়ার ফর লিটারেচার অর আর্ট। ওয়ান হু ডাজ নট কেয়ার লিটারেচার অর আর্ট, তাই কি বলা হয়। অপশান এতে রয়েছে বারবারিয়ান, বিতে আছে ফিলিস্টাইন, সি আছে ইলিটারেট, আর ডিতে রয়েছে প্রিমিটিভ।
তো যে লিটারেচার বা আর্ট নিয়ে কোনো রকমের কেয়ার করে না তাকে কি বলা হয়? ফিলিস্টাইন। অপশান কি হবে? অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। বারবারিয়ান মানে কি? আনসিভিলাইজড। ইললিটারেট মানে কি? যে পড়াশোনা শেখেনি বা অশিক্ষিত। নেক্সট রয়েছে প্রিমিটিভ। প্রিমিটিভ মানে হচ্ছে আদিম। প্রিমিটিভের যদি সিনোনিম বলতে চায় তাহলে কিন্তু অ্যানসেস্টর হতে পারে। প্রিমিটিভের সিনোনিম কিন্তু অ্যানসেস্টর হতে পারে, ঠিক আছে? অ্যানসেস্টর বা ওল্ডও হতে পারে, ওল্ড। আর এখানে আনসার কি হলো? আনসার হলো ফিলিস্টাইন। অপশন বি হলো কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 66। সিলেক্ট দ্য সিনোনিম অফ অ্যামিটি। অ্যামিটি মানে হচ্ছে বন্ধুত্বময়। অ্যামিটি মানে বন্ধুত্বময়। অপশন রয়েছে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডেজ, ফ্রেন্ডশিপ আর কন্টেনশন। তো অ্যামিটির সঙ্গে কারেক্ট যে সিনোনিম সেটা হচ্ছে কি? ইজিলি বুঝতে পারছো তোমরা, ফ্রেন্ডশিপ হবে এখানে। অ্যামিটি হবে ফ্রেন্ডশিপ। আর এখানে রয়েছে দেখো কি? কন্টেনশন। কন্টেনশন মানেও কিন্তু ডিসঅ্যাগ্রিমেন্ট। কন্টেনশন মানেও কিন্তু ডিসঅ্যাগ্রিমেন্ট, ঠিক আছে? বা ডিসপিউটও বলতে পারো। বাকি এখানে বুঝতে পারছো আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা, আর বন্ডেজ, বন্ডেজ মানে কি? কোনো বন্ধনে থাকা, সেটা হচ্ছে বন্ডেজ। আর ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, এটা হচ্ছে অ্যামিটির সঙ্গে সিনোনিম। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 67, খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এই ধরনের যে ওয়ার্ডগুলো বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে একটা, এই ধরনের যে সাবস্টিটিউশনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কী আছে কোয়েশ্চেন? গভর্নমেন্ট বাই দ্য নোবেলস ইজ কল্ড। নোবেলস মানে কি? মহান ব্যক্তি। তো গভর্নমেন্ট মানে রাজত্ব করছে, কার শাসন চলছে? নোবেলসদের দ্বারা। তো অপশন রয়েছে অ্যারিস্টোক্রেসি, বিউরোক্রেসি, প্লুটোক্রেসি আর থিওক্রেসি। গভর্নমেন্ট বাই দ্য নোবেলসকে কী বলা হয়? গভর্নমেন্ট বাই দ্য নোবেলস ইজ কল্ড অ্যারিস্টোক্রেসি। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট, অ্যারিস্টোক্রেসি। তারপর হচ্ছে কি? বিউরোক্রেসি। বিউরোক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট বাই অফিসিয়ালস। বিউরোক্রেসি মানে কি? গভর্নমেন্ট বাই অফিসিয়ালস। তারপর হচ্ছে প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট বাই ওয়েলদি পিপল। গভর্নমেন্ট বাই ওয়েলদি পিপল হচ্ছে প্লুটোক্রেসি। আর থিওক্রেসি, থিওক্রেসি হচ্ছে গভর্নমেন্ট বাই প্রিস্ট। গভর্নমেন্ট বাই প্রিস্ট ইন দ্য নেম অফ গড ইজ কল্ড থিওক্রেসি। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 68। একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে, কি আছে? চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেনটা দেখো কি আছে। হি সেড টু রামলাল, হোয়াই ডিড ইউ এন্টার মাই হাউস উইথাউট টেকিং মাই পারমিশন। সে রামলালকে বলল যে তুমি কেন আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে প্রবেশ করলে। এটা সে রামলালকে বলল। ন্যারেশন চেঞ্জ মানে কি? এই সেম কথাটা রামলাল যদি অন্য কাউকে বলে তাহলে সে কিভাবে বলবে, সেটা চেঞ্জ করাই হচ্ছে এখানে ন্যারেশন চেঞ্জ। তো প্রথমেই হচ্ছে রামলালকে জিজ্ঞেস করছে, তো হি আস্কড রামলাল। প্রথমে কি আসবে? হি আস্কড। এই কথাটা সে রামলালকে বলল যে তুমি কেন আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে প্রবেশ করলে। তো যখন রামলাল এই সেম কথাটা অন্য এক ব্যক্তিকে বলবে তখন সে যেভাবে বলবে সেটাই হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? এটা ডাইরেক্ট স্পিচ দেওয়া রয়েছে, তোমায় করতে হবে কি? ইনডাইরেক্ট স্পিচ। তো রামলাল কি বলবে? রামলাল বলবে যে সে আমাকে জিজ্ঞেস করলো আমি কেন তার পারমিশন ছাড়া তার বাড়িতে প্রবেশ করেছি, এইটা রামলাল বলবে। তো সেই হিসেবে দেখো কি আসবে প্রথমে, যেহেতু জিজ্ঞেস করছে একটা কোশ্চেন, তো হবে হি আস্কড রামলাল। প্রথমেই হবে হি আস্কড রামলাল, যেটা তিনটে অপশনে কিন্তু দেওয়া রয়েছে। তারপর রয়েছে হোয়াই, প্রথমে হোয়াইটা বসিয়ে দেবে। আস্কডের সাথে কখনো দ্যাট হবে না, যেহেতু এখানে দ্যাট রয়েছে এই অপশনটা বাদ হয়ে গেল। তো হি আস্কড রামলাল হোয়াই হোয়াইয়ের পর কী হবে? হি হ্যাড এন্টার্ড, যেহেতু ডিড আছে কি আসবে? একটা হ্যাড। হোয়াই হি এন্টার্ড হিজ হাউস উইথাউট টেকিং হিজ পারমিশন। মানে অপশন কোনটা ঠিক হচ্ছে? অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। হি আস্কড রামলাল হোয়াই হি হ্যাড এন্টার্ড হিজ হাউস উইথাউট টেকিং হিজ পারমিশন। পরবর্তী কোয়েশ্চেন দেখো কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 69। লোথ। লোথ মানে হচ্ছে ঘৃণিত বা যেটা পছন্দ নয়, অপছন্দ, সেটাকে বলছি লোথ বা লোথ সাম বলা হয়। কি বলা হয়? লোথ সাম কিন্তু বলা হয়ে থাকে। তো দেখো অপশন কী কী রয়েছে? রিল্যাক্ট্যান্ট। রিল্যাক্ট্যান্ট মানে পছন্দ নয় এরকম। আর রয়েছে ইগার। ইগার মানে হচ্ছে উৎসুক। লাভিং মানে পছন্দ, একদম ভালোবাসে যেটাকে। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। তো এখানে লোথের সাথে সিনোনিম কী হচ্ছে? লোথের সিনোনিম হচ্ছে রিল্যাক্ট্যান্ট। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার, রিল্যাক্ট্যান্ট। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, চেঞ্জ দ্য ন্যারেশন অফ দ্য সেন্টেন্স। আরও একটা ন্যারেশন চেঞ্জ, কি আছে? মাই মাদার সেড হোয়াই আর ইউ অ্যাওয়েক সো লেট। মা আমাকে জিজ্ঞেস করলেন কি কেন তুমি এত দেরি করে উঠেছো। তো এখানে কি হবে? মা জিজ্ঞেস করছেন, তো মাই মাদার আস্কড। মাই মাদার আস্কড। তো প্রথমে দেখো এখানে রয়েছে, এখানে রয়েছে, দুটোতে রয়েছে, তাই এখানে দুটো ধরে আমরা করবো। মাই মাদার আস্কড কাকে জিজ্ঞেস করছে? আমাকে। তো কি হবে? মাই মাদার আস্কড মি। তারপরে হবে হোয়াই।
ইউটা কে, ইউটা হচ্ছে আমি, তার মানে আই বসবে। হোয়াই আই ওয়াজ অ্যাওয়েক দ্যাট লেট, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। যেহেতু মা আমাকে বলছেন, মা বলছেন এই কথাটা, কাকে বলছেন, আমাকে বলছেন, তাহলে ইউ বলতে এখানে কাকে বোঝাচ্ছে, আই, মানে আমাকে বোঝাচ্ছে। তাহলে কী হবে আনসার, মাই মাদার আস্কড মি হোয়াই আই ওয়াজ অ্যাওয়েক দ্যাট লেট, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 71, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট অল্টারনেটিভ। কী রয়েছে কোয়েশ্চেনে, দ্য কোচ টুগেদার উইথ দ্য প্লেয়ার্স ড্যাশ গোয়িং ফর প্র্যাকটিস। দ্য কোচ, কোচ কাদের সাথে, টুগেদার উইথ দ্য প্লেয়ার্স, প্লেয়ার্সদের সাথে প্র্যাকটিসে যাচ্ছেন। তো এখানে মেনলি বোঝানো হচ্ছে কাকে, কোচকে। টুগেদার উইথ যখন থাকবে তখন আগের যেটা থাকবে, আগের যে সাবজেক্ট সেটাকে কনসিডার করবে। তাহলে কি হবে, দ্য কোচ টুগেদার উইথ দ্য প্লেয়ার্স ইজ গোয়িং ফর প্র্যাকটিস, কী হবে, ইজ গোয়িং ফর প্র্যাকটিস, অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 72, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ অ্যাডমায়ার্ড। অ্যাডমায়ার্ড মানে কি, প্রশংসিত। অ্যাডমায়ার্ড মানে প্রশংসিত বা প্রশংসাময়, প্রশংসা করা হচ্ছে এমন। অপশন কী আছে, ডেসপাইজড মানে তুচ্ছ করা, কনফেসড স্বীকার করা, সাকসিডেড সাফল্য হওয়া, অ্যাপ্রিসিয়েটেড অ্যাপ্রিসিয়েট করা কাউকে, মানে কি তাকে আরও সাহস জোগানো বা প্রশংসা করাও বলতে পারো। তো এখানে কি হচ্ছে, অ্যাডমায়ারের সঙ্গে এখানে কি চেয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম চেয়েছে, মানে দ্য অপোজিট ওয়ার্ড এখানে বলা হয়েছে। তো অ্যাডমায়ারের অপোজিট ওয়ার্ড এখানে কি হবে, ডেসপাইজড। অ্যাডমায়ার্ড মানে কি প্রশংসা করা, আর ডেসপাইজ মানে কি বললাম, তুচ্ছ করা, ছোট করা, নিচু করা, সেটা হচ্ছে ডেসপাইজ। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 73, দ্য রেন হ্যাজ নট বিগান ইন বিহার। হ্যাজ নট ইয়েট বিগান, হ্যাজ নট ইয়েট বিগান মানে কি বিহারে এখনও বৃষ্টিপাত শুরু হয়নি। অপশানস কি রয়েছে, সেট ইন, সেট আউট, সেট আপ আর সেট অ্যাসাইড। এখানে কারেক্ট কি হবে, বিগান মানে কি শুরু হওয়া, তাহলে শুরু হওয়া মানে কি সেট ইন। দ্য রেন হ্যাজ নট ইয়েট সেট ইন বিহার, অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। সেট আউট মানে কি, সেট আউট মানে হচ্ছে রওনা দেওয়া। মনে করো কেউ কোনো জায়গায় যাত্রার জন্য রওনা দিল, সেটা সেট আউট। সেট আপ, সেট আপ মানে কি, সেট আপ মানে যে প্রতিষ্ঠা করা বা এস্টাবলিশও বলতে পারো, এস্টাবলিশের সাথে সেট আপ হয়। তারপরে অপশান ডিতে দেখা রয়েছে সেট অ্যাসাইড। সেট অ্যাসাইড মানে হচ্ছে সরিয়ে রাখা। ধরো বললাম দ্য গার্ল সেট অ্যাসাইড সাম মানি ফর হিজ পার্সোনাল ইউজ, তাহলে সেট অ্যাসাইড মানে কি, সে কিছুটা টাকা নিজের পার্সোনাল ইউজের জন্য সরিয়ে রাখে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, তাহলে কি বলা হচ্ছে, কোয়েশ্চেন নাম্বার 74, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ কন্ডেম। প্রথমত কন্ডেম মানে কি, কন্ডেম মানে হচ্ছে ভর্ৎসনা করা, অপমান করা, নিন্দা করা, ঠিক আছে, নিন্দা করা মেনলি কন্ডেম মানে নিন্দা করা। তো অপশন দেখো কী কী আছে এখানে, রেপ্রিহেন্ড, চাইড, রিপোজ আর প্রেজ। রেপ্রিহেন্ড, চাইড আর রিপোজ এই তিনটে মোটামুটি একই মিনিং, ভর্ৎসনা করা বা অপমান করা, ঠিক আছে। কিন্তু প্রেজ মানে কি, প্রশংসা করা। তাহলে কন্ডেম মানে কি বললাম, নিন্দা করা, আর প্রেজ মানে প্রশংসা করা। তাহলে সেক্ষেত্রে কোনটা হচ্ছে কারেক্ট অপশন, এখানে যেহেতু অ্যান্টোনিমের কথা বলা হচ্ছে তাই কারেক্ট অপশন হচ্ছে এখানে প্রেজ, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 75, দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ চিপ। চিপ মানে কি, চিপ মানে হচ্ছে সস্তা। চিপ বলতে আমরা সবাই জানি সস্তা, অ্যান্টোনিম বলতে হবে। অপশন কি আছে, মেন, নোবেল, চিপ নাকি এক্সপেন্সিভ। তো চিপ বা সস্তার যে অ্যান্টোনিম হবে সেটা হবে কি, এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে কি, মূল্যবান, অপশন ডি হবে কারেক্ট আনসার। এটাই ছিল ইংলিশের লাস্ট কোশ্চেন। এরপরে থাকছে ম্যাথের কোশ্চেন। ইংলিশের পর রয়েছে ম্যাথের কোশ্চেন। ম্যাথ তোমার 10টা কোশ্চেন থাকবে। ম্যাথের প্রথম কোশ্চেন কী রয়েছে, 6 সেমি ব্যাসের একটি নিরেট গোলক গলিয়ে 12 সেমি ব্যাসের একটি লম্ববৃত্তাকার নিরেট শঙ্কু তৈরি করা হলো, শঙ্কুটির উচ্চতা কত। তো প্রথমে যখনই তোমাদের বলেছি এরকম গলিয়ে যে অঙ্কটা থাকবে সেখানে আয়তন সমান করতে হবে। এখানে দেখো গোলকের ব্যাস দেওয়া রয়েছে এবং লম্ববৃত্তাকার নিরেট শঙ্কু এটা তারও ব্যাস দেওয়া রয়েছে, কিন্তু শঙ্কুর যে উচ্চতা মানে এইচ তোমাকে এখানে বের করতে হবে। তো দুদিকে আমরা একদিকে লিখবো হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব এবং শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। নিচে 3 কেটে যাবে, পাই কেটে, নিচে 3 কেটে গেল, পাই কেটে গেল, এদিকে আর কিউব। আর মানে কি, এখানে গোলকের ব্যাসার্ধ। তো গোলকের ব্যাস দেওয়া আছে 6 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, 3 সেমি করে, যেহেতু কিউব রয়েছে তাই 3 লিখলাম, আর এখানে একটা 4 বাকি আছে। এবং এদিকে রয়েছে আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার মানে কি, আর মানে হচ্ছে এখানে শঙ্কুর যে ব্যাসার্ধ হবে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 12 সেমি। তাহলে 12 সেমি মানে কত হবে, 6 সেমি করে পাবো আমরা, যেহেতু ব্যাসার্ধ বের করবো, ইন্টু এইচ। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এদিকে 4 কেটে গেল। আনসার কি পেলাম, এইচের মান পেলাম 3 সেমি। তাহলে শঙ্কুর উচ্চতা কত হবে, শঙ্কুর উচ্চতা হবে 3 সেমি, অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 77 কি রয়েছে, 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। 100টি বইয়ের ক্রয় মূল্য মানে আমি কি লিখবো, 100 সিপি,
ক্রয় মূল্য মানে কি লিখলাম 100 সিপি সমান 60টি বইয়ের বিক্রয় মূল্য মানে 60 এসপি। কাটাকুটি করলে 0 0 কাটবে, 2 5 10 এবং 2 3 6। তাহলে যদি আমি এসপি বাই সিপি লিখি, এসপি বাই সিপি, এসপির সঙ্গে ছিল কে 3, তাহলে 3টা নিচে চলে যাবে, সিপির সঙ্গে ছিল 5, 5টা উপরে চলে যাবে। এখন আমি এসপিকে ধরবো 5 এবং সিপিকে ধরবো 3, ঠিক আছে। তাহলে এখানে লাভ কত, বিক্রয় মূল্য যদি 5 হয় ক্রয় মূল্য 3 হয়, লাভ হচ্ছে 2, তাহলে লাভের হার কত 2 বাই ক্রয় মূল্য কত 3, পাশে গুণ দিয়ে 100, অর্থাৎ 200 বাই 3। লাভের হার কত হচ্ছে 200 বাই 3 মানে হচ্ছে 66.2/3। অপশন কোনটা ঠিক হচ্ছে, অপশন ডি 66.2/3 হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো 78 নম্বর কোশ্চেন কি বলা আছে, এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, বি ও সি একত্রে একটি কাজ 12 দিনে এবং সি ও একটি কাজ 8 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? এ আর বি এর যে কাজ করার, এ বি কাজ করে একসাথে 8 দিনে, বি আর সি করছে একসাথে 12 দিনে, আর সি এবং এ করছে একসাথে 8 দিনে। প্রথমেই আমরা লসাগু করব, লসাগু কত হবে 24, ঠিক আছে। এবার এদিকে ভাগ করে বের করো, কত বেরোবে 8 3 24 3, 12 2 24 2 এবং 8 3 24 এখানেও হবে 3। নেক্সট আমরা কি করব, এইগুলোকে যোগ করব, যোগ করলে কত হচ্ছে 3 আর 3 6 আর 2 8। সেই সাথে আমরা এই মাঝেগুলোকেও যোগ করব, মাঝেগুলোকে যোগ করলে আমরা পাবো 2 ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি, দুটো করে এ দুটো করে বি দুটো করে সি পাচ্ছি। আর এদিকে আমরা যোগ করে কি পেলাম, এদিকে আমরা যোগ করে কি পেয়েছি 8 পেয়েছি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত পাবো 8/2, কত পাবো 4 পাবো 4। তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি একদিনে করে 4 কাজ, মোট কাজ করতে হবে 24। তাহলে 24 কাজ করতে হলে কতদিন লাগবে, 24/4 মানে 6 দিন লাগবে। অপশন কোনটা ঠিক হবে, অপশন সি হবে এখানে কারেক্ট, 6 দিন। যখনই এরকম বলবে তখনই তোমরা কি করবে, প্রথমে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ বের করে নিলে দেওয়া থাকলো, লসাগু করে বের করলে এই দিকটা বের করলে, বের করে যোগ করবে, যোগ করে এখানে যা বেরোলো, মনে করো এক্স বেরোলো, সেটাকে তোমরা 2 দিয়ে ভাগ করে দেবে, x/2 হলো, এখানে মনে করো ওয়াই বেরিয়েছে, ঠিক আছে। এদিকে x/2 করে যা পেলে সেটা কি করবে, ওয়াই দিয়ে ভাগ করে দেবে, y/x/2 করে দেবে, ঠিক আছে। যা বেরোবে সেটাই হচ্ছে তিনজনে একসাথে কাজ করতে কত টাইম লাগবে সেইটা তোমাদের বেরিয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 79, 7.3% বার্ষিক সরল সুদের হারে 10,000 টাকার 3 বছরের সরল সুদ কত টাকা? সরল সুদের সূত্র আমরা কি জানি, সরল সুদের সূত্র হচ্ছে I = PRT/100। আই এর মান বের করতে হবে, পি এর মান দেওয়া রয়েছে 10,000, আর এর মান দেওয়া রয়েছে 7.3, টি এর মান দেওয়া রয়েছে কত 3 বছর, তাহলে 3 বসিয়ে দিলাম, বাই 100, বাই কত হলো 100, পয়েন্টটা তোলো, নিচে একটা 0 পাবে, তার মানে 3টে 0 কিন্তু ওপর নিচে ক্যান্সেল হয়ে যাবে, 3টে 0 ক্যান্সেল হচ্ছে, 73 3-এ গুণ করলে কত পাচ্ছি 219, তার সাথে একটা 0 মানে 2190। আনসার কত বেরোচ্ছে 2190। অপশন কোনটা দেখো, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট, 2109 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 80, কোশ্চেন নাম্বার 80-তে কী বলা আছে, কোনো গোলকের আয়তন তার সমগ্র তলের ক্ষেত্রফলের 3 গুণের সমান হলে তার ব্যাসার্ধের মান কত? কোনো গোলকের আয়তনের সূত্র 4/3 পাই r³ তার সমগ্র তলের ক্ষেত্রফলের 3 গুণ, কার 3 গুণ, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কার 4πr², গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। কাটাকুটি করো, পাই কেটে যাবে, পাই কেটে গেল, 4 4 কেটে গেল, এখানে r² আর r কাটলে এখানে r পাচ্ছি, তাহলে r এর মান কত বেরোবে 3 3 9, তার মানে ব্যাসার্ধের মান কত বেরোবে r = 9, মানে ব্যাসার্ধ হচ্ছে 9 সেমি, অপশন এ হবে কারেক্ট। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো 81 নম্বর কোশ্চেন কি রয়েছে, দ্বিঘাত সমীকরণের একটা অঙ্ক রয়েছে। কোশ্চেনে বলা আছে 5x² - 11x + k = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে k এর মান কত? অপশন আছে -5 5 -11 আর +11। তো এখানে বীজদ্বয় যখন বলবে অনন্যক, একটা বীজ মনে করলো আলফা আর একটা বীজ মনে করো 1/α, কারণ অনন্যক বলেছে, এবার দুটোকে গুণ করব, আলফা × 1/α। তো বীজদ্বয়ের যে গুণফল সেটার মান কি হয় c/a, আর এখানে c এর মান কত, c এর মান হচ্ছে k, আর a এর মান কত 5, তার মানে এখানে কত বসবে k/5, আলফা আলফা কেটে যাবে, k এর মান তুমি পাবে 5, k এর মান কত পাবে 5, মানে আনসার কত হবে, আনসার হবে অপশন বি 5। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের পরস্পর যদি অনন্যক হয় তাহলে কে এর মান এখানে কত বেরোলো 5 বেরোলো, অপশন বি হলো কারেক্ট। আমরা কি জানি বীজদ্বয়ের গুণফল কি হয়, যদি অনন্যক হয় তাহলে বীজদ্বয়ের গুণফল হবে 1, আবার সূত্রানুসারে বীজদ্বয়ের গুণফল হয় c/a, c
সি এর মান এখানে হচ্ছে প্লাস কে এবং এর মান হচ্ছে 5, তার মানে কোনাকুনি গুণ করে দিলে কে সমান তুমি পাবে 5, মানে অপশন বি হয়ে গেল ওখানে কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো 82 নম্বর কোশ্চেন, বার্ষিক 10% সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে। এই কোশ্চেনটা তোমাদের আগেও পরীক্ষায় এসেছে অলরেডি। কি বলছে 10% সুদের হারে 2 বছরের সরল সুদ। 2 বছরের সরল সুদ আই ইজিক্যাল টু আমরা ইজিলি বের করে নিতে পারবো পি আরটি বাই 100। 10% তাহলে 10, 2 বছরের 2 বাই 100, অর্থাৎ 0 0 কাটো, 2 5 10, মানে পি বাই 5। কত পেলে? পি বাই 5টা হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ যদি বের করি, প্রথমে আমাদের এ বের করতে হবে, বা একবারে আমরা চাইলে এ মাইনাস পিও বের করতে পারি। পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100, আর এর মান রয়েছে 10 বাই 100 তার স্কোয়ার মাইনাস পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এখান থেকে কী পাবো আমরা? পি 10 10, 10-এর 0 আর 100 0 কাটবে, পাবো 11 বাই 10 স্কোয়ার, 11 বাই 10 স্কোয়ার মাইনাস পি। তাহলে এখান থেকে পাবে তুমি পি ইন্টু 121 বাই 100 মাইনাস পি। মাইনাস করলে কত পাবে? মাইনাস করলে পাবে 21 পি বাই 100। 21 পি বাই 100 আমরা পেলাম চক্রবৃদ্ধি সুদ, মানে সিআই এর মান। এদিকে এসআই মানে সরল সুদ পেয়েছিলাম কত? পি বাই 5। সরল সুদ ছিল পি বাই 5, তাহলে এটা অনুপাত করলেই বেরিয়ে যাবে। তাহলে এটা অনুপাত ইস্টু করে দিলাম, পি পি কেটে গেল, 5 20 100, কোনাকুনি গুণ করলে কী পাবে? 20:21। তাহলে 20:21 কোথায় রয়েছে? 20:21 রয়েছে অপশান সিতে। তাহলে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট। অর্থাৎ বার্ষিক 10% সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? 20:21। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 83। কোয়েশ্চেনে কি বলা আছে? সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত। তো এক্ষেত্রে আমরা যে আয়তনের মান সেটা আমরা কি জানি? সমান দৈর্ঘ্য আর সমান উচ্চতা বলে দিয়েছে, মানে তাহলে কি হচ্ছে এখানে লম্ববৃত্তাকার চোঙেরটা প্রথমে বসাও। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তার সাথে কি হবে? নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এবং রয়েছে নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, নিরেট গোলকের আয়তনের সূত্র। এখানে দেখো বলা আছে সমান দৈর্ঘ্যের ব্যাস আর সমান উচ্চতা, যেহেতু ব্যাস সমান তাই ব্যাসার্ধ সমান হবে, তার মানে এখানে আর স্কোয়ার, এখানে আর কিউবের আর কাটবে, তার সাথে আর এর সাথে এইচগুলোও কেটে যাবে, কারণ এখানে সমান উচ্চতা বিশিষ্ট বলে দেওয়া রয়েছে। এরপর দেখো কী করতে হবে, কী পেলাম? তাহলে এখানে প্রথমে দেখো 1 পড়েছিল, তারপরে পড়েছিল 1/3, তারপরে পড়েছিল 4/3, তারপরে কী পড়েছিল? 4/3। তাহলে অর্থাৎ এখানে যদি তুমি 3 দিয়ে লসাগু করে গুণ করে দাও, এখানে তুমি 3 পাবে। এখানে যদি 3 দিয়ে গুণ করো, 3 3 কেটে যাবে, মানে 1 পাবে। এখানে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 3 কেটে যাবে, 4 পাবে। এখানে 3 দিয়ে গুণ করে আমি 3 পেয়েছি, তাহলে সেক্ষেত্রে 3:1:4 হচ্ছে কারেক্ট আনসার। কী হচ্ছে? 3:1:4 হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেন দেখো 84 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে? 84 নম্বর কোয়েশ্চেন রয়েছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? 10 বছরের দ্বিগুণ হচ্ছে, প্রথমে যদি পি ছিল 10 বছর পর 2p হয়ে গেছে, তাহলে 2p হচ্ছে এখন আর মোট টাকা আমি p টাকা রেখেছিলাম, তাহলে সুদ কত পেয়েছি আমি? 2p মাইনাস p, মানে p টাকা হচ্ছে আমার, p টাকা হচ্ছে সুদের পরিমাণ। এবার আমরা যে সরল সুদের সূত্র জানি, i ইজিক্যাল টু কি জানি? PRT বাই 100। i ইজিক্যাল টু জানি PRT বাই 100, i এর মান আমরা পেলাম p সমান PRT বাই 100। তাহলে p কেটে গেল, p কেটে গেল, তাহলে আমরা কি পেয়েছি? কোনাকুনি গুণ করলে এদিকে 100 চলে আসবে, ওদিকে থাকবে 8টি, 100টা 100ই থাকলো। আর এর মান কত ছিল? আর এর মান বের করতে হবে, টি এর মান হচ্ছে 10, তাহলে 10 10-এ 100, আনসার হবে কত? 10%। আর এর মান 10%। নেক্সট কোশ্চেন দেখো 85 নম্বর কোশ্চেন, আর অঙ্কের এটা লাস্ট কোশ্চেন। এক ব্যক্তি 26% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে, যদি দ্রব্যটির মূল্য 38,500 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্যের মান কত? ক্রয় মূল্যের মান এখানে দেওয়া রয়েছে 38,500, বের করতে হবে বিক্রয় মূল্যের মান। যখন কি হয়েছে? 26% ক্ষতি হয়েছে, যখনই আমরা বিক্রয় মূল্য বের করব 100কে নিচে বসাবো, 26% ক্ষতি মানে 100 বিয়োগ 26 আমরা বসাবো ওপরে, তাহলে 100 বিয়োগ 26 করলে, 100 বিয়োগ 26 যদি তুমি করো, তুমি কত পাবে? 74 পাবে। 100 বিয়োগ 26 মানে আমি কত পাবো? 74। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে 74-এর সাথে তুমি যদি 3 8 5 গুণ করে দাও, তোমার আনসার চলে আসবে 74 গুণ 3 8 5 করে তুমি পাবে 28,490। 74 গুণ 3 8 5 করে তুমি পাবে 28,490, মানে অপশন হবে অপশন এ এখানে কারেক্ট। পরবর্তী কোশ্চেন স্টার্ট হচ্ছে জিকের কোশ্চেন, জেনারেল নলেজ, 10টা কোশ্চেন থাকবে। 86 নম্বর কোশ্চেন কী রয়েছে? বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী? গঙ্গা, দামোদর, অজয় নাকি সংকোষ? এগুলোর মধ্যে বাংলার দুঃখ বলা হয় কাকে? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট দেখো 87 নম্বর কোয়েশ্চেন, অমর্ত্য সেন কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশানস রয়েছে শান্তি, সাহিত্য, অর্থনীতি নাকি পদার্থবিদ্যা। তো অমর্ত্য সেন
নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য? অর্থনীতির জন্য। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। কত সালে পেয়েছিলেন? 1998 সালে। 1998 সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে মনে রাখবে, অমর্ত্য সেন অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং সেটা কত সালে পেয়েছিলেন? 1998 সালে। 1998 সালে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমরা জেনে রাখবে, মাদার টেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? 1979-এ কিন্তু মাদার টেরেসা শান্তি বা পিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়া হয় স্টকহোম থেকে। স্টকহোম, সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম, সেই স্টকহোম থেকে কিন্তু এই নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এই সমস্ত রকম যে নোবেল পুরস্কার সেটা সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়, কিন্তু শান্তির জন্য যে নোবেল পুরস্কার, নোবেল প্রাইজ ফর পিস, সেটা দেওয়া হয় কোথা থেকে? নরওয়ের অসলো থেকে। সেটা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। এটা শুধু আলাদা জায়গা থেকে দেওয়া হয়, এটা আলাদা করে যে পিস, শান্তির জন্য যে নোবেল পুরস্কার, নোবেল প্রাইজ ফর পিস, সেটা কিন্তু সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয় না। সেটা কোথা থেকে দেওয়া হয়? সেটা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। নরওয়ের অসলো থেকে কিন্তু নোবেল প্রাইজ ফর পিসটা প্রদান করা হয়, বাকিগুলো সব কিন্তু সুইডেনের স্টকহোম থেকেই দেওয়া হয়। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধান কর্তৃক প্রদত্ত মৌলিক কর্তব্যের সংখ্যা হলো? অপশনস রয়েছে 10টি, 11টি, 9টি আর 8টি। তো সংবিধান কর্তৃক প্রদত্ত বর্তমানে মৌলিক কর্তব্য কত রয়েছে? 11টা রয়েছে। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। লাস্ট যে মৌলিক কর্তব্য, মানে 11 নম্বর যে মৌলিক কর্তব্য, 11th যে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য, সেটা কবে অ্যাড করা হয়েছে? 11th ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছে 2002 সালে 86 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনের দ্বারা। নেক্সট কোশ্চেন দেখবো, চলো। 88 হলো 89 নম্বর কোশ্চেন। রাজ্যসভার সদস্যদের কার্যকাল হলো? রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 6 বছর। কত বছর? 6 বছর করে। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, 90 নম্বর। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? 1942 সালে। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে শুরু হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 91। ঢিং এক্সপ্রেস নামে পরিচিত কে? অপশন রয়েছে মিলখা সিং, হিমা দাস, অরুন্ধতী রে নাকি বুলা চৌধুরী। ঢিং এক্সপ্রেস নামে পরিচিত হলেন হিমা দাস। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। হিমা দাস কোথাকার বাসিন্দা? হিমা দাস হলেন আসামের বাসিন্দা। আর মিলখা সিংকে বলা হয় ফ্লাইং শিখ। মিলখা সিংকে কি বলা হয়? ফ্লাইং শিখ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। 92 নম্বর কোশ্চেন। প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? অপশান রয়েছে ভক্তি শর্মা, বুলা চৌধুরী, আরতি সাহা আর অরুণিমা সিনহা। তো প্রথম ইংলিশ চ্যানেল পার করেন ভারতীয় মহিলা কে? তিনি আরতি সাহা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। কত সালে পার করেছিলেন? 1959 সালে। ওকে, কত বছর বয়স ছিল তখন আরতি সাহার? মাত্র 19 বছর বয়স, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 93। দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত? কোশ্চেন নাম্বার 93। শুটিং, ওয়েট লিফটিং, চেস নাকি জ্যাভলিন? তো দিব্যেন্দু বড়ুয়া হলেন চেসের সাথে যুক্ত। অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 94। হরপ্পা সভ্যতার আবিষ্কারকরণ? হরপ্পা সভ্যতা, এটা সভ্যতা না, সভ্যতা হবে, ঠিক করে নেবে। অপশন রয়েছে দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জেমস প্রিন্সেপ নাকি লর্ড চেমস্ফোর্ড। তো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে? দয়ারাম সাহানি। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, দয়ারাম সাহানি। কত সালে আবিষ্কার করেছিলেন? 1921 সালে, এটাও মনে রাখবে। দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন 1921 সালে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এর লেখক কে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, অপশনস রয়েছে দাদাভাই নৌরোজি, সরোজিনী নাইডু, জওহরলাল নেহেরু আর রাজেন্দ্র প্রসাদ। আনসার কি হবে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া হলো কার লেখা? জওহরলাল নেহরুর লেখা। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর কার কার বই আছে এখানে? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজির ফেমাস বইটা কি? দ্য পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। সরোজিনী নাইডুর ফেমাস বুক হচ্ছে দ্য ব্রোকেন উইংস। আর রয়েছে এখানে রাজেন্দ্র প্রসাদের বই হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, রিজনিংয়ের কোশ্চেন। প্রথম কোশ্চেনে কি রয়েছে দেখো, একটা সিরিজ দেওয়া রয়েছে 5, 11, 23, 96। পরের সংখ্যাটা বলতে হবে। তো সংখ্যাগুলো এখানে বাড়ছে ক্রমশ। 5-এর পর কত বেড়েছে? 6, তাই তো। তবে কি 11 হয়েছে? 11 থেকে 23 মানে কত বেড়েছে? 12 বেড়েছে। 23 থেকে 47, 23 দুগুণে 46, তার সাথে 1 বেড়েছে মানে কত বেড়েছে? 24 বেড়েছে। তারপরে 47 থেকে 95 মানে 48 বেড়েছে। এখানে কত বেড়েছে? 48। তারপরে এখানে কত বাড়বে দেখো, 5 আর 11, 6 বাড়ছে,
মানে তারপরে 6 পর 12 ডবল বাড়লো, 12 পর 24 এটাও ডবল, 48 24 পর 48 এটাও ডবল, তাহলে 48 পর কত বাড়া উচিত? 96 বাড়া উচিত। 95 সাথে 96 অ্যাড করে যে সংখ্যাটা বেরোবে সেটাই হবে এখানে আনসার। যোগ করে দাও কত বেরোচ্ছে দেখো, 9 আর 9 18 একে 19, 191, তাহলে এখানে আনসার হবে কত? 191। ঠিক আছে, বা তোমরা এভাবেও করতে পারো, দেখো 5 থেকে 11 মানে 5 গুণ 2 যোগ 1, 5 দুগুণে 10 আর 11, 11 দুগুণে 22 আর 23, 23 দুগুণে 46 আর 47, 47 দুগুণে 94 আর 95, 95 দুগুণে কত হয়? 190, এবং তার সাথে তুমি আরও 1 যোগ করে কত হবে? 191, তাহলে আনসার কত হবে? 191, অপশান সি হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 97। কতগুলো ফিগার এখানে দেওয়া রয়েছে, একটা বর্গক্ষেত্র দেওয়া রয়েছে, ভেতরে আছে 8, এখানে আছে এটা একটা 1 2 3 4 5 6, ষড়ভুজ ভেতরে আছে 12, ত্রিভুজ ভেতরে আছে 6, তাহলে এখানে এটা কত ভুজ? 1 2 3 4 5 6 7 8, অষ্টভুজ, তাহলে ভেতরে কত হবে? বুঝতেই পারছো, 4টে বাহু আছে, 4কে ডবল করলে 8, 6টা বাহু আছে, 6কে ডবল করলে 12, 3টে বাহু আছে ডবল করলে 6, এখানে 8টা বাহু আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা বাহুকে ডবল করলে কত হবে? 16, অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 98। কি আছে? MNO QRS UVW, তারপরে কত হবে? কি আছে ভালো করে দেখো, খুবই সহজ। MNO ও এর পর কি আছে? ও এর পর আছে P, P এর পর আছে Q, মানে মাঝের একটা সংখ্যা বাদ দিয়ে কিন্তু পরেরটা লেখা আছে, তাই তো? তারপরে দেখো পরপরই আছে, MNO পরপর আছে, ও এর পর শুধু P গ্যাপ গেছে, দিয়ে QRS, S এর পর কি হয়? S এর পর হয় T, T গ্যাপ গেছে UVW, ডাব্লুর পর কি হয়? এক্স, তার মানে এক্স গ্যাপ যাবে, এক্স যাবে গ্যাপ, তাহলে কি হবে? ওয়াই হবে, জেড হবে, তারপরে কি হবে? এ হবে। ওয়াই জেড এ কোথায় রয়েছে? অপশন এতে রয়েছে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 99। দ্য ওয়ে পাপায়া রিলেটেড টু ফ্রুট, আলমিরা ইজ রিলেটেড টু হোয়াট? অপশানস রয়েছে উড, স্টিল, ফার্নিচার আর কার্পেন্টার। পাপায়া যেমনভাবে ফ্রুটের সাথে রিলেটেড, পেঁপে যেমন একটা ফ্রুট, সেরকমই আলমিরা বা আলমারি কি? সেটা হচ্ছে একটা ফার্নিচার, তো ফার্নিচার হচ্ছে অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 100, আর এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন আজকে। কি রয়েছে? একটা ব্লাড রিলেশনের কোয়েশ্চেন রয়েছে, কি? মাই গ্র্যান্ড মাদার্স অনলি সন্স ফাদার্স ডটার ইন ল ইজ মাই মাদার আন্ট সিস্টার নাকি গ্রেট গ্র্যান্ড মাদার? কী বলা আছে? মাই গ্র্যান্ড মাদার মানে আমার ঠাকুমা, তার মাই গ্র্যান্ড মাদার্স অনলি সন আমার ঠাকুমার একমাত্র ছেলে, মানে আমার ফাদার, মানে আমার ফাদার, এতটা পর্যন্ত হলো মাই ফাদার। মাই গ্র্যান্ড মাদার্স অনলি সন ইজ মাই ফাদার। নেক্সট বলেছে সন্স ফাদার মানে আমার বাবার বাবা, তার মানে কি? আমার গ্র্যান্ড ফাদারের কথা বলা হচ্ছে এখানে, গ্র্যান্ড ফাদার। তারপরে কী বলা আছে? গ্র্যান্ড ফাদারের ডটার ইন ল, গ্র্যান্ড ফাদারের যে একমাত্র পুত্রবধূ, যেহেতু এখানে একমাত্র ছেলে বলেছে, তার মানে একমাত্র পুত্রবধূ আমার কি হবে? আমার দাদুর একমাত্র পুত্রবধূ হবেন আমার মা, তাহলে এখানে মাদার হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের মক টেস্ট, ফুল মক টেস্ট একটা তোমাদের সাথে ডিসকাস করলাম। তোমরা এই মক টেস্ট অ্যাটেন্ড করে কত নাম্বার পেলে অবশ্যই আমাকে জানাবে। আশা করি তোমরা সবাই এই মক টেস্টে 60+ মার্কস অবশ্যই রাখতে পেরেছো, কারণ এখানে কোয়েশ্চেনগুলো খুবই ভালো ছিল। এই রকম কোয়েশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে, খুব ইজি কোয়েশ্চেন বা খুব হার্ড কোয়েশ্চেন কিন্তু আসবে না, এই মডারেট লেভেলেরই কোয়েশ্চেন আসবে। তোমরা সবাই চেষ্টা করবে একটু ধীরে সুস্থে আনসারগুলো করার। আর কিছুদিন তোমাদের হাতে সময় রয়েছে, ভালো করে মক টেস্টগুলো প্র্যাকটিস করো এবং বইগুলো ভালো করে রিভাইজ দাও, কারণ বই হচ্ছে তো বইয়ের মধ্যেই সব রয়েছে। তুমি যতই মক টেস্ট প্র্যাকটিস করো না কেন, বই তুমি প্রত্যেক দিন ইংলিশের সিনোনিম, অ্যান্টোনিম এগুলো প্রত্যেক দিন করে তোমরা রিভাইজ দেবে। ওকে, তাহলে এই ছিল আজকের কোয়েশ্চেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নতুন কিছু কোয়েশ্চেনের সাথে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, প্রিপারেশান নিতে থাকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ওকে।